অপারেটরের যদি আমরা দেখি যে ও শুধুমাত্র ট্রু আর ট্রু এই কেসটার জন্য ট্রু দেয়। যদি কোনো ওর ইনপুটে যদি ফলস থাকে তাহলে অলওয়েজ ফলস ফলস দেয়। তো এই প্রপার্টি ইউজ করে আমরা যেমন যেমন and operator stop evaluating accuracy মানে যখনই এন্ড অপারেটরের মাধ্যমে তুমি একটা ফলস কন্ডিশন দিবা তার মানে অটোমেটিক্যালি তুমি আরেকটা চেক করে নাও এন্ড অপারেটর এন্ড অপারেটর একবার ফলস দিলেই ও ফলস বলে যায় মানে ওই বাকি টাকা চেক করে। ওরা এটাকে তোমার কন্ডিশন দুটো চেক করা লাগে তখন একটা অপারেশন চেক করে তুমি ডিসিশন নিতে পারো। এটার খুব একটা অ্যাপ্লিকেশন নাই, তারা এটা ক্লাসে যেমন ওর একটা এক্সাম্পল দিয়ে বলতে হবে আমার A5B তে এখন ওরা হলো এই প্রিন্টের মধ্যে A greater than B, এটা তো একটা ফলস স্টেটমেন্ট তাই না? আমার এটা যেহেতু ফলস তো এই এন্ড এ পাশে চেক কি করবে না, তো কাইন্ড অফ শর্টকাট মানে জাস্ট একটা ফলস স্টেটমেন্ট পাওয়ার সাথে সাথে ও ডিসিশন নিয়ে নিয়েছে মানে প্রিন্টে ফলস দিয়ে দিয়েছে, ও আরেক পাশ চেকই করবে না। এই জন্য ওরা বলতেছে এটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট শর্টকাট। অর অপারেটর কি আবার? তো অর অপারেটর হলো, দেখো অর অপারেটর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো যখন তোমার স্টেটমেন্টে ট্রু থাকে তাহলে কিন্তু ট্রু কে মানে অ্যাজ এ আনসার ট্রু দেয়, মানে আরেকটা কি মানে সেটা ও কিন্তু আবার চেক করে মানে এন্ড এর বেলায় সেটা হলো জাস্ট ফলস পেলে যে কাহিনীটা হয়, অরের বেলায় জাস্ট একটা ট্রু পেলেই ও আরেকটা চেক মানে আরেকটা কন্ডিশন চেক করে না। তো এগুলো করা শর্ট সার্কিটিং বলতেছে, বাট এগুলোর অ্যাপ্লিকেশন মানে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশন আমার মাথায় আসতেছে না যে কেন এটা এত ফোর্স দিয়ে পড়াচ্ছে তারা আর কি। Number handling in logical operators. Okay, in Python, an interesting property of the AND operator is that true it return the last evaluation's values. Okay, এটা আমি বলছিলাম তোমাদের আগের মানে আমাদের আগের ক্লাসে যে AND অপারেটর নর্মালি AND অপারেটরের বোথ সাইডে তো আমরা কি দিই লজিক্যাল জিনিসপত্র মানে এদের ট্রু ফলস অথবা মানে এদের কম্বিনেশন দিই, কারণ AND তো একটা লজিক্যাল অপারেটর তাই না? হ্যাঁ কিন্তু তুমি চিন্তা করো যে আমি যদি অ্যান্ড অপারেটরের দুই পাশে নাম্বার দিই যেমন 5 and 2 নাম্বার দিলাম, এখন আমরা কি দেখেছি যে জিরো বাদে মানে একমাত্র জিরোকে পাইথন ফলস হিসেবে কনসিডার করে। সো জিরো বাদে অন্য যে কোনো একটা নাম্বার যদি অ্যান্ড এর দুই পাশে থাকে সেটা হোক 1 - 1 হোয়াট এভার, তার মানে এটা কি এটা কি হিসেবে কনসিডার হবে ট্রু, এটাও কি হিসেবে কনসিডার হবে ট্রু না? ট্রু। হ্যাঁ তো অ্যান্ড এর দোনো পাশে ট্রু মানে তোমার অ্যাকচুয়াল আনসার কত ট্রু তাই না? হ্যাঁ সো রিটার্ন করা উচিত হলো ট্রু, বাট যেহেতু ও নাম্বার দেখতেছে মানে মানে ওর লেফট এন্ড রাইটে ট্রু ফলস না মানে লজিক্যাল না নাম্বার পাচ্ছে, সো ও রিটার্ন অলওয়েজ করবে ওর লাস্ট যে নাম্বারটা মানে ও রিটার্ন করবে ট্রু না -1টা রিটার্ন করে। মানে বোঝা গেছে, মানে হুম লজিক্যাল অপারেটরের তুমি যদি লেফট এন্ড রাইটে যদি ট্রু ফলস না দিয়ে নাম্বার দাও তাহলে তুমি ওই নাম্বারকে ট্রু ফলস হিসেবে কনসিডার করতেছো ঠিকই, বাট আউটপুটটা দিবা হলো লাস্ট যে মানে যদি ট্রু হয়ে থাকে আর কি তাহলে সে লাস্ট নাম্বারটা আর কি। ওকে, হ্যাঁ ট্রু। আর যদি ফলস হয় তাহলে এটা ইমিডিয়েটলি জিরো রিটার্ন করে মানে এটা তখন আর এই ভেতরের কিছু রিটার্ন করে না আর কি। সো এই হলো তোমার লজিক্যাল জিরো অপারেটর। রিটার্ন কি ভাই এখান থেকে করে নাকি এটা যে কোনো জিরোর পরিবর্তে অন্য কোনো নাম্বার থাকলে ওটা? হ্যাঁ এটা অলওয়েজ জিরো রিটার্ন করবে কারণ ও ফলস রিটার্ন করতেছে, তাহলে পাইথনে ফলস ইন্ডিকেটর কে জিরো ছাড়া তো আর কেউ নাই। ট্রু হ্যাঁ ইন্ডিকেটর অনেক হতে পারে যেমন ট্রু 1 হতে পারে 2 হতে পারে 3 বা -1 বা যে কোনো নন জিরো ইন্টিজারই ট্রু হতে পারে। ওই সেন্সে হ্যাঁ ওর লাস্টেরটাকে রিটার্ন করতেছে ট্রু হিসেবে মানে অ্যাজ এ কনসিডারিং হুম হুম আউটপুট ট্রু, বাট
ফলস হলে তো সেটা জিরো ছাড়া আর কাউকে রিটার্ন করার কোনো স্কোপ নাই, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, সো আমরা কন্ট্রোল স্টেটমেন্টে যদি যাই, সো কন্ট্রোল স্টেটমেন্ট আহামরি কিছুই না। আমি বলছিলাম যে বেসিক্যালি কি হয়, যে আমার একটা ইফ থাকে, ইফের মধ্যে একটা কন্ডিশন থাকে, যদি কন্ডিশন স্যাটিসফাই করো তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবা, মানে এই যে ইফের ব্লকটা যেটা, সেই ব্লকে তুমি ঢুকবা, মানে এখানকার কোড রান হবে। আর যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে বের হয়ে যাবে। এখন তুমি হুম চাইলে ডিরেক্ট বের হতে পারো অথবা একটা এলস দিয়েও বের হতে পারো, মানে আচ্ছা এই কন্ডিশন মানে নাই, তাহলে না মানলে আমাকে বোঝানোর জন্য আচ্ছা এলস এর মধ্যে আমি কিছু একটা প্রিন্ট করি। ওকে, তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট শুধুমাত্র ইফ দিয়েও পসিবল, আবার ইফ এন্ড এলস এর কম্বিনেশনও পসিবল, আবার তুমি চাইলে ইফ কন্ডিশন 1 এলস ইফ কন্ডিশন 2, মানে এরকম করে তুমি ব্রাঞ্চিংও করতে পারো কন্ডিশনের। ওকে, হুম হুম তো এগুলো হলো কন্ট্রোল ফ্লো। সো আসলে এই সিনট্যাক্স ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি কন্ট্রোল ফ্লো এর কোন টাইপটা কখন স্টার্ট করবা, মানে তোমার প্রবলেম ওয়াইজ কোন ক্যাটাগরির ইফ এন্ড এলস দরকার। মানে অনেক স্টেটমেন্ট আছে শুধুমাত্র ইফ ইউজ করলে হয়ে যায়, আরেকটা আছে ইফ এন্ড এলস দুইটাই লাগে, আরেকটা আছে এলস ইফ গুলোও লাগে, মানে ডিপেন্ডিং অন তুমি কি চাচ্ছ। ওকে, যেমন ওরা একটা স্নিপেট দিয়েছে, সো আমি স্নিপেটটাকে একটু আমার লজিক্যালি আমি মেক সেন্স করাই। সাপোজ ওরা বলতেছে যে ইফ নেম ইকুয়ালস টু যদি অ্যালিস হয় তাহলে প্রিন্ট হাই অ্যালিস এলস প্রিন্ট হ্যালো স্ট্রেঞ্জার। সো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল না। সো প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো, যেমন আমি চিন্তা করি যে ওয়েব ডেভেলপমেন্টে চিন্তা করি যে তোমার ইউজার সাপোজ ধরো পাসওয়ার্ড আর ইউজার নেম ইনপুট করছে তোমার ক্রেডেনশিয়াল হিসেবে। এখন ব্যাকএন্ডে কি হচ্ছে, তুমি এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড তোমার ডেটাবেস থেকে পুল আউট করে ওই ইউজার নেম পাসওয়ার্ডের সাথে তুমি মানে চেক করতেছো না? হ্যাঁ তাহলে এখানে কিন্তু একটা ইকুয়াল স্টেট, মানে তুমি চেক কাইন্ড অফ চেকিং কন্ডিশন করতেছো ইকুয়াল ইকুয়াল দিয়ে, তাই না? যে তোমার হুম এই ইউজার নেম ডেটাবেস ডিবি, ডিবির ইউজার নেমের সাথে আর তোমার যে পাসওয়ার্ড সেটা ধরো ডেটাবেস এর পাসওয়ার্ডের সাথে, এগুলা কি মিলতেছে কিনা। সো হ্যাঁ এখন তোমার যেহেতু দুইটাই চেক করা লাগবে, তাহলে এন্ড পার্সেন্ট দাও, ইফ দিয়ে চেক করো, মানে এন্ড পার্সেন্ট তো যদিও ওটা সি এর সিনট্যাক্স, সো সরি আমি এটাকে শুধুমাত্র এন্ড লিখি, পাইথনের সিনট্যাক্সে লিখি। তাহলে তোমার এইটা এন্ড এইটা যখন দুইটাই ট্রু হবে তার মানে কি তুমি রিয়েল ইউজার। হ্যাঁ তারপর তুমি ওকে এক্সেস দাও, মানে এক্সেস বলতে তুমি একটা টোকেন দাও ওকে, মানে আমাদের যে সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইটে তুমি যখন লগ ইন করো তখন কিন্তু একটা টোকেন জেনারেট হয়, মানে তুমি বলবা যে আমি একবার লগ ইন করলাম, এরপরে বারবার তো আমি একটু পরপর ব্রাউজার মানে ক্লোজ করে আবার যখন লগ ইন করি, তো তখন তো আমার ক্রেডেনশিয়ালটা চায় না। কারণ কি? কারণ ব্যাকএন্ডে তোমাকে একটা টোকেন জেনারেট করে দিয়ে দেয়। আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, বাট এটা আচ্ছা রেকর্ড অফ করে আমি একটু দেখাই। হ্যাঁ, আমি একটু রেকর্ডটা পজ করে দেখাই, আচ্ছা যে তোমার ইফ এন্ড এলস কিন্তু তোমার অনেক ভালো কাজে লাগে। সো তারা আসলে ওইটাকে মিমিক করতে চাইছিল, বুঝতে পারছো? তোমার এখানে ওইটাকে মিমিক করে আর কি বুঝে যেতেছে যে আচ্ছা আমার নেম আর পাসওয়ার্ড যদি ইকুয়াল হয় তাহলে আমি প্রিন্ট করব যে ওই মানুষটাই ঠিক আছে আর এলস ও একটা স্ট্রেঞ্জার। সো এইগুলা ডামি ডামি এক্সাম্পল আর কি, মানে আমরা তো আর এত অ্যাডভান্স লেভেলে যাইনি যে আমরা ওই ব্যাকএন্ডের জিনিসপত্র পড়বো আর কি। সো এখানে সব ডামি এক্সাম্পল দিচ্ছে তারা সেম জিনিসপত্র ইফ এন্ড এলস এর, বাট আমি চাচ্ছিলাম আর একটু অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল কি নাই। হুম, আচ্ছা যেমন এখানে একটা এলসিফ এর এক্সাম্পল তারা দিয়েছে, এটাও খুব বেসিক, এটাকে আমি খুব একটা ভালো এক্সাম্পল বলবো না। যেমন ধরো তোমার নাম হলো ক্যারল আর তোমার এজ হলো 3000 ইয়ার্স। এখন তুমি ইফ এন্ড এলস হুম দিয়ে চেক করতে পারো, যেমন ইফ নেম ইকুয়ালস টু অ্যালিস দেন প্রিন্ট হাই অ্যালিস, মানে জাস্ট প্রিন্ট করলো, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হওয়াতে এই স্টেটমেন্টটা প্রিন্ট করলো। দেন এলস ইফ তোমার এজ যদি 12 চেয়ে ছোট হয়, ইউ আর নট অ্যালিস কিডো, তোমার এজ যদি 2000 চেয়ে বেশি হয় তাহলে আনলাইকলি অ্যালিস নট অ্যান আনডেড ইমমর্টাল ভ্যাম্পায়ার হ্যান ত্যান হাবিজাবি লিখতেছে। আর তোমার এজ যদি 100 চেয়ে বের হয়, ইউ আর নট অ্যালিস গ্র্যানি, মানে হোয়াটএভার, মানে তোমার জাস্ট এটা একটা ডামি এক্সাম্পল দেখাচ্ছে অনেকগুলো হুম কন্ডিশন তুমি স্যাটিসফাই করে করে কিছু জিনিস চেক করতে পারো।
এলস ইফ এর থ্রুতে, হ্যাঁ প্রত্যেকটা কন্ডিশন চেক করে আর কি। ইফ যেমন শুধুমাত্র এই কন্ডিশনটাই চেক করে, তারপর ডিরেক্ট এলসে চলে যেতে পারে। আর হুম তুমি চাও না আমি শুধু এই কন্ডিশনটা না, আমি আরো ফার্দার কয়েকটা কন্ডিশন চেক করব, তখন এই যে এলস ইফ এর প্রয়োজন পড়ে আমার। ওকে, ওকে, নাইস। তাহলে এটা তারা বিভিন্ন এক্সাম, মানে এই সেম এক্সাম্পলটা নিয়ে এত কি এক্সপ্লেন করছে আই ডোন্ট নো, মানে হাবিজাবি জিনিসপত্র দেখাচ্ছে আর কি, মানে তারা ফ্লোটা দেখাচ্ছে আর কি, বুঝছো? মানে তারা তারা এখানে হুম যেটা করতেছে, লেফটে জাস্ট তোমার ওই কোডটা রাখছে, আর প্রত্যেক স্টেপে মানে ফ্লোটা কেমনে হচ্ছে, যেমন এই যে ডিসিশন মেকিং, তারা এটা ফ্লো চার্ট দিয়ে দেখাচ্ছে যে এজ 12 হচ্ছে ছোট নাকি, ট্রু হলে এই পাথ দিয়ে যাবা, ফলস হলে পাথ দিয়ে যাবা, বুঝতে পারছো? হ্যাঁ তো ওইগুলো আমরা অলরেডি সি প্রোগ্রামিং করে আসছি, মানে সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যেমন এটা আরেকটা ইন্টারেস্টিং, এটা নেস্টেড, এটা নেস্টেড ইফ এন্ড এলস, মানে কি একটা ইফ এলস এর ভিতরে আমি আরো একটা ইফ এলস ইউজ করতে পারি। যেমন ইফ তোমার এজ যদি 12 সমান বা বড় হয়, তাহলে কিছু একটা করবো, সে কি করব, এটা হলো এই যে একটু, এই যে ইএফ এর ভিতরে যতটুকু আছে একটু করবো। হুম যদি তারা এজ দেখে না 12 চেয়ে বড় না, তাহলে তারা এলস প্রিন্ট করবে আর নট এলিজিবল ডিউ টু এজ, তাই তো? হুম ওকে, এবার যদি এজ 12 চেয়ে বড় হয়, তাহলে আমরা কি করব, ভেতরে আবার আরো একটা ইফ এন্ড এলস চেক করবো, যে তোমার ইনকাম কি 30,000-এর চেয়ে বেশি, যদি বেশি থাকে তাহলে আবার আমি এই একটুকের ভেতরে ঢুকবো, এই যে ভেতরের টুকু। এখন এর মধ্যে যে হুম আমরা আরেকটা চেক করতেছি যে ক্রেডিট স্কোর, মানে তোমার ক্রেডিট কার্ডের স্কোর কি 650 চেয়ে বেশি, যদি থাকে ওকে, দেন আমি প্রিন্ট করতেছি ইউ আর এলিজিবল ফর দ্য লোন, মানে কোন একটা লোন তুমি ব্যাংক থেকে উঠাতে চাইলে তারা তোমার এজ দেখে, ইনকাম দেখে, তোমার ক্রেডিট স্কোর দেখে, মানে সামহাও তুমি ক্রেডিট কার্ড কিরকম ইউজ করো এরকম হাবিজাবি দেখে, তারপর ডিসিশন নিচ্ছে যে ইউ আর এলিজিবল ফর দ্য লোন। এখন কোয়েশ্চেন হুম হলো যদি এই ক্রেডিট স্কোরটা তারা না লজিক থাকে, তাহলে এটা তারা কি বলবে যে ইউ আর নট এলিজিবল ডিউ টু ইউর ক্রেডিট স্কোর। যেহেতু এটা হুম ক্রেডিট স্কোরের কন্ডিশন ব্রেক করার জন্য এলসটা দিছে, আর যদি তোমার ইনকামই 3,000 চেয়ে বড় না হয়, তাহলে এলস ইউ আর নট এলিজিবল ডিউ টু ইনসাফিসিয়েন্ট ইনকাম। তার মানে হুম পেয়ারিং করতেছে কিভাবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তাহলে ইভেন এলস হ্যালো আমরা পেয়ারিং হ্যাঁ পেয়ারিং করে করি আর কি, এটাও নট এ বিগ ডিল। মানে আমি চাচ্ছিলাম রিয়েল লাইফের এক্সাম্পল গুলো এখানে, আচ্ছা রিয়েল লাইফের এক্সাম্পল আন দেয়নি, তারপর ডিরেক্ট ইফ এন্ড এলস এর পর তারা লুপে চলে গেছে। আর আমি একটু আহ, তোমাকে লুপ সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম কোন এক লেকচারে, আই আই হোপ, যে ওয়াইল লুপ, হুম ফর লুপ, এগুলোর স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। যেমন ওয়াইল লুপে আগে কন্ডিশনটা চেক করে প্রত্যেকবার, মানে কন্ডিশন চেক করে, তারপর তুমি স্টেটমেন্ট এগুলো প্রিন্ট করে বা কাজ করে, তারপর তুমি এই স্টেটমেন্টের কোন একটা জায়গায় এই কন্ডিশনটাকে আপডেট করো, মডিফাই করো, তোমার কাউন্টারকে মডিফাই করো। কাউন্টার বলতে যাকে, যার থ্রুতে তুমি ওয়াইল লুপটাকে চালাচ্ছ, মানে প্রত্যেকটা লুপ চালানোর জন্য তো অবভিয়াসলি কেউ কোন একটা ভেরিয়েবল থাকে যার কন্ডিশন তুমি চেক করো, তাই না? হ্যাঁ তো ওই জিনিসটাকে তুমি আপডেট করো এই যে এই জায়গায়, করতে করতে যেই সময় দেখবা এই আপডেটিং এর জায়গায় আর কন্ডিশনটা আর স্যাটিসফাই হচ্ছে না, তখন আমার ওয়াইল লুপটা স্টপ হয়ে যায়। সো চলো একটা এক্সাম্পল দেখি, মানে ওরা কি এক্সাম্পল দিচ্ছে। যেমন ধরো তো আচ্ছা, তারা স্প্যাম বলছে 0, মানে এইটা হলো আমার কাউন্টার, মানে আমরা এগুলোকে কাউন্টার বলি। মানে কাউন্টার কোন সেন্সে, যে যেই ভেরিয়েবলটা বা যে ভ্যালুটা তোমার লুপকে কন্ট্রোল করে। ওকে, সো ওয়াইল স্প্যাম লেস দেন 5, তাহলে আমারটা এখন 0, ও তো 5-এর চেয়ে ছোট আছে, তাই না? তাহলে যেহেতু ও কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে ও লুপের মধ্যে ঢুকলো। এখন ঢুকার পর কি করবে, ও প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড করলো। আর ওই যে আমার কাউন্টার, ওই কাউন্টারটাকে দেখো তো আমি আপডেট করছি না, স্প্যাম ইকুয়ালস হ্যাঁ 1+1। তাহলে এখন আমার ওয়াইল লুপটা, মানে এই যে আমার কিন্তু লুপ শেষ। এখন তুমি মনে করতে হুম পারো আচ্ছা ভাই তাহলে কি লুপটা থেকে বের হয়ে যাবে না, ওয়াইল লুপ মানে ও আবারও চেক করবে যে আচ্ছা আমার এই কাউন্টারটা মানে স্প্যামটা ওকে আপডেট হয়েছে কিনা, মানে অবভিয়াসলি আমি তো আপডেট করবোই। তো ও চেক করবে আচ্ছা আমার আপডেট স্প্যামের ভ্যালু কি আবার কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে কিনা। সো স্প্যামের ভ্যালু 0 ছিল, 1 যোগ হওয়ার পর এখন ভ্যালু কত হয়েছে, 1 না? হ্যাঁ তো এইখানে স্প্যাম চেক হয়ে দেখবে ও 1 পাইছে, যেটা কিনা স্টিল 5-এর চেয়ে ছোট। তার মানে আবারও ভেতরে ঢুকবে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, পরে আবার স্প্যাম কত হয়ে যাবে, 2। এই 2টা আবার লুপের মধ্যে এখানে কন্ডিশন চেকের ভিতরে আসবে, সো এখানে 2 পাবে, 2 স্টিল 5-এর চেয়ে ছোট।
দ্যাটস মিন আবারও লুপের মধ্যে ঢুকবে, কারণ কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তাই না? এরকম করতে হুম। করতে 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 শেষবার যখন এটা 5-এ হবে, 5 + 1 6 হবে, এইবার আর স্প্যাম এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, করতেছে, না, তখন এই লুপ থেকেও পার্মানেন্টলি বের হয়ে যাবে। তার মানে ওয়াইল লুপটা কাইন্ড অফ, এটা ইন্টারেস্টিং, আবার এটা এটা একটা ডেঞ্জারাস লুপও, কারণ এখন ভুলবশত, ভাই এখানে কি 5 বারই মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এরকম কিছু? ইয়াপ, 5 বার না 6 বার, আচ্ছা। কারণ, না সরি 5 বার, কারণ 0 থেকে 1 2 3 4 এই 5টার জন্য প্রিন্ট হবে, 5 নাম্বারের জন্য প্রিন্ট হবে না। ওকে, 5 বার। হ্যাঁ। ইয়াপ, তো 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টটা করবে। সো ওয়াইল লুপে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে ওয়াইল লুপ একটু ডেঞ্জারাস, কারণ কি, তুমি যদি সাপোজ কোনো কারণে কাউন্টারটা আপডেট না করো, মানে এই লজিকটা তোমার লুপের মধ্যে না থাকে, আপডেটের লজিক, তাহলে এই লুপটা কি ইনফাইনাইট চলতে থাকবে না? হ্যাঁ। সো ওয়াইল লুপ যখনই তুমি ইউজ করবা, মাথায় রাখবা যে আমার আদতে আমি আমার কাউন্টারটাকে আপডেট করতেছি ঠিকঠাক মতো কিনা, আর আমার লজিক ঠিক আছে কিনা। কারণ তুমি এখন হয়তো বা এটা রিয়েলাইজ করতে পারবে না, যাচ্ছে আমি কোড তো আমার ভুলে ইনফাইনাইট চললে আমি এটাকে সামহাও আমি তো হল্ট করতে পারবো, আমার পাইথনে মানে কন্ট্রোল সি দিয়ে প্রেস করলে এটা হল্ট হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে তুমি যে ভুলটা করে প্রোডাকশনে কোড দিয়ে দাও, মানে ধরো কোনো কিছু অ্যাপ্লিকেশন বানালা, সো তুমি প্রোডাকশনে এটা আপলোড করে দিছো, তাহলে কিন্তু পুরো সিস্টেম ব্রেক হয়ে যাবে, কারণ সব র্যামও খেয়ে ফেলবে, তোমার পুরো ওই হুম। অ্যাপটাই ফ্রিজ হয়ে যাবে আর কি। সো ওয়াইল লুপ ইউজ করার বেলায় খুবই সতর্ক থাকা উচিত, কারণ ডেঞ্জারাস কাইন্ড অফ। সো আমি যা বলছিলাম দেখো, এটাই ওরা স্প্যামকে বারবার আপডেট করতেছে, 0 1 2, এই পুরো লুপের কাহিনীটা ওরা এক্সপ্লেন করতেছে যে প্রত্যেকবার কি হচ্ছে। এই যে 4 বারের পর যখন 5-এ আসছে, তখন আর ও প্রিন্ট করবে না। আচ্ছা ভাই, এরকম জায়গায় কি স্প্যামটা দিতে হয়? এটা কি কোনো কমান্ড টাইপের কিছু? না, না, তুমি এটার নাম যা ইচ্ছা দিতে পারো, এটা কাউন্টার দিতে পারো, দামি দিতে পারো, মানে এটা ডিপেন্ড করে। যেমন আমরা অলওয়েজ এটা, আমরা আমরা যেমন যারা একটু মানে প্রোগ্রামিং এ একটু অভ্যস্ত, ইউজ টু, তারা আমরা একটা ফ্ল্যাগ বলি, এটা সবচেয়ে বেস্ট। মানে তুমি যে কোনো গিটহাবে বা যে কোনো একটা ভালো কোড বেস যদি দেখো, মানে রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনের কোড গুলো দেখো, তারা স্প্যাম বা এরকম কাউন্টার বা এই দামি এগুলো ইউজ করে না, তারা অলওয়েজ ফ্ল্যাগ ইউজ করে, কারণ ইটস কাইন্ড অফ ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ দিয়ে তুমি কি করতেছো, লুপটাকে হল্ট করবা নাকি কন্টিনিউ করবা, এরকম ডিসিশন নিতেছো না। সো আমরা এটাকে ফ্ল্যাগ হ্যাঁ। ফ্ল্যাগ ভেরিয়েবল নাম দিয়ে থাকি আর কি। ওকে, এটা তোমার ইচ্ছা, তুমি যাই এখন তুমি যা ইচ্ছা দিতে পারো, বাট আছে না যে কোড লিখার ভালো ভেরিয়েবল বা এগুলো পরবর্তীতে দেখবা, যখন তুমি রিয়েল লাইফের প্রোগ্রামিং শুরু করবা, তখন দেখবা যে তুমি অটোমেটিকলি এগুলো অন্যান্য মানুষের কোড পড়তে পড়তে তোমার ওর মধ্যে একটা ইয়া চলে আসবে, যে লিখার একটা ধরন। তো সেগুলো আমরা এখন না জানি। আচ্ছা, এটা সেম ওই ওয়াইলেই, কোনো চেঞ্জ নাই সেই। আচ্ছা, তুমি ওয়াইল লুপ মানে লুপ আর কন্ডিশন এই দুইটাকে কিন্তু কম্বাইন করেও অনেক সময় কোড লিখতে পারো। যেমন ধরো, এই যে যেমন আই তোমার 0, কাউন্টার স্টার্ট করলা, পরে তুমি চেক করতেছো যে তোমার আই কি 5-এর চেয়ে, মানে মানে কাউন্টার দেখতেছো আর কি, তোমার কাউন্টারটা কি অলওয়েজ 5-এর চেয়ে ছোট নাকি বড়। সো যদি ও, যেহেতু ও ছোট, কারণ আমার আয়ের ভ্যালু 0, তাহলে এই ওয়াইলের মধ্যে ঢুকবে, ঢুকে আবার আরেকটা চেক করতেছো যে তোমার এই আইটা কি 2-এর সমান কিনা। যখন 2-এর সমান হবে, তখন আই ইকুয়ালস টু i+1 করবা আর কন্টিনিউ করবা। আর চলো আমরা এটা মুখে না বলে এটা কোড করি, তাহলে বেটার হবে। সো আমরা কি করতেছি, আমরা সাপোজ i = 0, দেখছো এটা ফেমাস একটা প্রবলেম, এর জন্য এটা আমার ইয়েতে ক্যাচ করে ফেলছে। ওকে, সো এটাকে তারা i+=1 না, মানে এটা হলো শর্টকাট। এই শর্ট হ্যান্ড নোটেশন না লিখতে চাইলে তুমি আই একেবারে তোমার পিডিএফ যেটা দিয়ে রাখছে সেটাও করতে পারো। এখন এই লুপটা নর্মালি কি করবে, রান করার আগে বলো তো এটা কি করবে। এটা প্রিন্ট করবে, তাই না? হুম। কারণ কাজ হলো প্রিন্ট হ্যাঁ। করা। প্রিন্ট করবে কি? আই। হ্যাঁ, তা তুমি বলো এটার আউটপুট কি আসবে। এটা 5টা আই আসবে। না, 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 ও আই এর আচ্ছা, এটা ভ্যালু তো জিরো, 5 পর্যন্ত হবে। 0 থেকে 4 পর্যন্ত হবে, 5 তো হ্যাঁ। কন্ডিশন ব্রেক করে।
তো 0 থেকে 4 আচ্ছা পর্যন্ত আসলো। এখন তুমি চাচ্ছ যে ওকে ফাইন, আমি ভেতরে কিছু লজিক ইমপ্লিমেন্ট করব, যে ইফ আমার আই যদি ইকুয়াল ইকুয়াল 2 হয়, তাহলে আমি একটা লজিক অ্যাপ্লাই করব। কি লজিক? তাহলে আমি কন্টিনিউ করব। তাহলে এবার কি, মানে এবার কি হচ্ছে কোডিং এ, একটু চেঞ্জটা কি? মানে তুমি বলতে চাচ্ছ কোডিং কে যে আচ্ছা ফাইন, আমার কন্ডিশন আগের মতো, তার মানে আই যদি 0 হয় তাহলে এটা 0, তার মানে এই ওয়াইল অব্দি ঢুকবে, কিন্তু ও তো 2 না, তার মানে একটুকু দেখবেই না, জাস্ট আইটাকে প্রিন্ট করবে, আইকে এক বাড়াবে। আচ্ছা, এখানে ঘুরে আবার যখন আই আসলো 1 আসলো, সো 1 5-এর চেয়ে ছোট, আবারও এই লুপটা, মানে এই যে এই ইফটা অ্যাক্টিভেট হয়নি কারণ ও 2 না, তার মানে ও 2 প্রিন্ট করবে, তারপরে এখানে আই কে আপডেট করবে, আই কত হয়ে যাবে 2। সো এই 2 যখন এই লুপে আসলো, এইবার ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই 2 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, কিন্তু এই 2 তো মানে আই তো 2 এর সমান, তাই না? হ্যাঁ তাহলে এবার কিন্তু এই ইফের মধ্যেও ঢুকবে। এখন ঢুকে কি পাবে? কন্টিনিউ। কন্টিনিউ করা মানে কি? যে এই লুপটা এই জায়গায় কন্টিনিউ করা মানে ও জাস্ট কিছুই করবে না, মানে এই লুপটাকে জাস্ট ও মানে বাইপাস করবে। বুঝতে পারছো? মানে এই স্টেপটাকে হ্যাঁ বাইপাস করবে। তাহলে বলতো আউটপুটটা কত আসবে অনুমান? জানি না ভাই, এটা তাহলে বাইপাস 0 করলে তো 1, ইনফিনিট আসার কথা। ও এই যে দেখো, সো যখন আমি তোমাকে এই দেখো, আহ আমার লুপটা কিন্তু এখন স্টিল চলতেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ এটা কিন্তু হল্ট হয়নি, মানে লুপটা শেষ হয়নি। কারণ কি? কারণ যখনই আমার আই ইকুয়ালস, দেখো 0 আর 1 প্রিন্ট করছে, তার মানে 2 প্রিন্ট করে নাই। কারণ কি? আই ইকুয়ালস যখন 2 হয়ে আসছিল, তখন তো হুম 2 পাওয়ার পর কন্টিনিউ দিছে, কিন্তু কন্টিনিউ দেওয়ার পর আদৌ থেকে আই আপডেট হচ্ছে আর? না কারণ এই যে একটু তো আর কন্টিনিউ করা মানে কি, যে এখান থেকেই বের হয়ে যাবে, মানে লুপের, আমার এই লুপের যে স্টেটমেন্ট যেখান থেকে এই পর্যন্ত না, হুম হুম এই পুরো জিনিসটাকে বাইপাস করে এই জায়গায় চলে আসছে। কিন্তু যদি একবার 2 এখানে চলে আসে, ও তো আবার ঢুকে 2 কে পাবে, তাই না? তার মানে এটা একটা হ্যাঁ মানে ইনফাইনাইট লুপের মতো হয়ে গেছে না? হ্যাঁ কারণ ওর তো আর আপডেট হচ্ছে না, আপডেট হওয়ার জন্য তো ওর এই কন্টিনিউ জিনিসটাকে ব্রেক করতে হবে, তাই না? তাহলে এটা চলতেই থাকবে এরকম। যে চলতেই আছে, যে চলতে আছে। তো আমি এটাকে স্টপ হ্যাঁ। করি। আর এটা চলতে থাকলে কি জাস্ট খালি 0 আর 1ই প্রিন্ট হয়ে থাকবে? না, 0 আর 1, ওই যে প্রথম আই কস 0 আর 1 এর ও জন্য আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পরের বারের জন্য বুঝতে তো পারছি। প্রিন্ট, এই যে পরের বারের জন্য তো আয়ের আপডেটই করতে পারো না আর তুমি। দ্যাটস মিন এই হ্যাঁ 2 লাইনে হ্যাঁ তো আসে নাই ও, তার মানে এটা অলওয়েজ 2 2 2 2 2 2 হয়ে লুপ হচ্ছে। বুঝতে হুম পারছো? মানে 2 বুঝতে এ পারছি। আসতেছে কন্টিনিউ, 2 এ আসতেছে কন্টিনিউ, 2 এ আসতেছে কন্টিনিউ, এই জন্য এটা ইনফাইনাইট লুপ। এখন তুমি যদি চাও যে না আমি এটাকে একটু চেঞ্জ করব, কি চেঞ্জ? যে তুমি এখানে কি লিখছিল, যে এটাকে এক বাড়িয়ে, আহা, হ্যাঁ এখানে ছিল, ইয়াপ। তাহলে তুমি চাচ্ছ যে আহ এটাকে এক বাড়িয়ে দেন কন্টিনিউ করবা, তাহলে কি হয়, মানে ওদের এটা দেখতেছে। তাহলে চলো, কন্টিনিউ করার আগে তুমি আইটাকে যে চেঞ্জ করো, আই ইকুয়ালস টু আই প্লাস 1, যে সিম্পলি জাস্ট এই কোডটা লিখলে, এখন বলো তো কি রকমের চেঞ্জটা হবে? এইখানে আউটপুটটা কি আসবে? উম, চিন্তা করো। চলো তাহলে এখানে যদি ভাই i = 2 থাকে, মানে তাহলে আগে এটা কি হলো মানে 0 আর প্লাস 1 এর ওয়ান জন্য হলে কি এখানে থ্রি? 0 আর 1 আসবে, একটু একটু কনফার্ম, হ্যাঁ একটু কনফার্ম, আমরা 0 আর 1 আসবে। এবার আই যখন 1 ছিল, মানে আই ইকুয়ালস টু 1 প্লাস 1, মানে আই এর ভ্যালু 2 হলো, তখন যখন ওইখানে হুম আসলো তখন এ আই এর ভ্যালু কত? 2, যেখানে 5 টু ছোট। ওকে নাইস, তার মানে এটাতে হুম ঢুকবে, ঢুকলো, ঢুকে আবার ইফ পেলো, হুম 2 ইকুয়ালস টু 2 পেলো, তার মানে আবার হ্যাঁ এটার মধ্যে ঢুকবে। তখন এবার আই কত হয়ে গেল? হ্যাঁ 2 প্লাস 1 3 হয়ে গেল না? থ্রি 3 হওয়ার পর হ্যাঁ কন্টিনিউ পেলো, কন্টিনিউ পাওয়ার মানে কি? এই লুপের বাকি জিনিসগুলো ও কি করবে না, রান করবে না, ও একেবারে শুরুতে হ্যাঁ চলে যাবে, যে এখানে চলে আসবে। কিন্তু এখানে যখন চলে আসছে তখন আয়ের ভ্যালু অলরেডি কত? 2 সরি 3 এই 3, কারণ এই যে আপডেট হয়েছে। হ্যাঁ তার মানে এইবার লুপটা হ্যাঁ যখন ঢুকবে, তখন আর ইফ স্টেটমেন্টটা কেউ পাবে না, তখন আবার প্রিন্ট করা শুরু করবে, তার মানে এখানে 3 4। আচ্ছা
বুঝতে মানে ওই পারছি। একটা লুপটাকে তুমি স্কিপ করতেছো যখন আই ভ্যালু 2 এর জন্য। হ্যাঁ। তো চলো দেখি এটা সত্যি কিনা। দেখো 0 1 3 4, ওকে। হুম। এখন 2 এর জন্য হয়নি কেন? কারণ 2 এর জন্য এসে আই এর ভ্যালুটা কত হয়েছে, 2 + 1 = 3 হইলো। ফ্রি আর হয়ে গেছে। কন্টিনিউ পাওয়ার হ্যাঁ। সাথে সাথে ও বাকি জিনিস আর চেক করে না। কন্টিনিউ পাওয়ার মানে হলো ও হুম। আবার লুপে এখানে চলে আসে ফেরত প্রথম স্টেজে। এখন এখানে যখন আসলো তখন আই এর ভ্যালু অলরেডি চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 3। 3। তার মানে এই যে আবারও 3 পেলো। এবার আবার লুপে ঢুকবে, কিন্তু আবার এখন আবার কোনটা রান হবে না, ইফেক্টটা রান হবে না। এখন মাঝখানে একটু, হ্যাঁ। কারণ ইফ তো 2 এর জন্য জাস্ট রান হতো, বাট ইফ তো এখন মানে আই ভ্যালু হ্যাঁ। এখন 3। তাহলে একটু রান হবে না, তার মানে আবার আগের মতো প্রিন্ট 3, তারপর 4 হয়ে আবার এখানে 4 হয়ে প্রিন্ট 4, পরে 5 হয়ে এখানে আসবে যখন, তখন 5 এর জন্য রান করবে না। তার মানে এখানেই হল্ট। বুঝা গেছে? হুম। তাহলে কোড গুলোকে ভিজুয়ালি মানে আমি বলবো যে কোনো কোডকে আগে রান না করে তার আউটপুটটা কি হবে সেটা যদি তুমি গেস করতে পারো, তখনই তুমি ধরে নিবা তুমি কোড বুঝছো, আদারওয়াইজ না। হ্যাঁ। চলো আচ্ছা, অনেক জায়গায় কন্টিনিউ দেখো, অনেক জায়গায় ব্রেক দেখো। ব্রেক মানে কি? তাহলে চলো আমরা ব্রেকটাকে এক্সপ্লেন করি। হ্যাঁ, একটা সেকেন্ড, একটু পানি খেয়ে আসি। ওকে, তাহলে আমি কোডটা লিখি আর কি। হুম, হুম। হ্যাঁ ভাই, আসছি। হ্যালো। হুম, ওকে। আহ ওকে, নাইস। সো এবার দেখো তো এবার এই লুপটা কি করবে। দেখো ফার্স্ট অফ অল আমি এই লুপটা এইভাবে ডিজাইন করেছি যে লুপটার কন্ডিশন অলওয়েজ মানে ওয়াইল এর মধ্যে ট্রু রাখা মানে কি, যে যাই হচ্ছে এটা অলওয়েজ ট্রু, তাই না? হ্যাঁ। তার মানে এটা কিন্তু একটা খুবই ডেঞ্জারাস টাইপের লুপ, মানে এটা অলওয়েজ ট্রু, মানে এটা কখনই হল্ট হবে না যদি না তুমি হুম। ভিতর থেকে এটাকে স্টপ করো, যেটাকে আমরা ব্রেক বলি। মানে এই ওয়ার্ডটা পাওয়ার সাথে সাথে লুপটা মানে স্টপ হয়ে যায়, মানে ওইখান থেকে বের হয়ে যায়। ওকে, নাইস। সো এবার আমরা চলো এবার চিন্তা করি কি হচ্ছে যদি আমি 0 থেকে স্টার্ট হচ্ছে আয়ের ভ্যালু, তার মানে এটা অবভিয়াসলি ওয়াইল ট্রু মানে কি এর ভিতরে ঢুকবে, কারণ কন্ডিশন তো কোনো চেকই করতেছি না, ওয়াইল তো ট্রু বানায় রাখছি, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই, এটা বুঝে? শোনা আচ্ছা, যাচ্ছে আমাকে? এক কাজ করি, হ্যাঁ। আমি আগে এই ব্রেক স্টেটমেন্টটাকে আগে কমেন্ট করে রাখি, এবারে রান করে এখন বলতো আউটপুট কি হবে এটা আগে আমাকে বলার চেষ্টা করো। সো ওয়াইল এটা হবে, হ্যাঁ, মানে এটা অলওয়েজ লুপের মধ্যে ঢুকবে। ট্রু হবে। সো মানে প্রিন্টের ওয়ান, আমি বলো, ওয়ান হবে। মানে পুরো লুপটা মানে মানে আনসার কি কি হবে পুরোটাই বলার চেষ্টা করো। যেমন আয়ের ভ্যালু 0, সো লুপের হ্যাঁ। মধ্যে ঢুকলো, ঢোকার পর প্রিন্ট আই করলে আয়ের ভ্যালু কত, 0 না? হ্যাঁ, কিন্তু এটা তো ভাই তাহলে মানে 1+ হইতেই থাকবে এটা। হ্যাঁ, তার মানে এটা আমি যদি রান করি তাহলে 0 1 2 মানে এরকম ইনফাইনাইটলি দেখো 2 হ্যাঁ। লাখ 5 লাখে চলে গেছে। তো এটা ইনফাইনাইটলি চলতেই থাকবে, কারণ আমি যেহেতু এই লুপটা কখন ব্রেক হবে তার কোনো লজিক বলে দিই নাই, দিছি। না। তাইলে ওই যে ও প্রিন্ট করতেই থাকবে 0 1 2 3 4 5। এখন আমি যদি এই লুপের ব্রেক হওয়ার একটা লজিক দিয়ে দিই, মানে আর কি লজিকটা কি, যে যখনই লুপের মধ্যে 5 ঢুকতেছে হবে তখন ও চেক করতেছে মানে, আয়ের ভ্যালু কি 5 কিনা, যদি 5 না হয় তাহলে তুমি যা ইচ্ছা করো, কিন্তু যখনই 5 পাবে তখনই ও ব্রেক করে দিবে। যখনই ব্রেক করছো তার মানে এই লুপটা আর থাকলো না, মানে লুপের হুম, থেকেই বের হয়ে যাবা। তাহলে বলো তো আনসার কত হবে এবার? 1 থেকে 5। জিরোটাকে কেন বাদ দিতেছো বারবার? ও আচ্ছা। কারণ 0 তো হয়ে আগে ঢুকতেছে লুপে, তখন এটা তো 0 পাবে। হ্যাঁ। 0 1 2 3 4 পাবে, কারণ 4 + 1 5 যখন এখানে ঢুকলো তখন i = 5, 5 পাওয়ার সাথে সাথে ব্রেক,
ও তো আর এই প্রিন্ট স্টেটমেন্টটা পায়নি, বুঝো আচ্ছা না? ভাইয়া, যখন জিরো থাকবে মানে যদি আমরা ওই যে ব্রেক স্টেটমেন্টটাকে যখন আপনি কমেন্ট আউট করলেন, তখন কি ওয়ান থেকে শুরু হয়েছে না বিষয়টা? না, 0 থেকে স্টার্ট হয়েছে। ধরো তাহলে এটা তো ভাই নাই, জিরো তো ট্রু না। এই ধরো এটা নাই, তাহলে আই যখন ভেতরে ঢুকলো তখন ওয়াইল তো অলওয়েজ মানে এটা ওপেন, যে কোনো কিছু দিয়ে কিনা হ্যাঁ, তুমি এটা ওয়াইল ঢুকবে। এই যে প্রিন্ট যখন আই মানে পেলো তখন কি হলো? 0। আর এখানে এসে হ্যাঁ। আপডেট হয়েছে, দেখো আপডেট হয়েছে কিন্তু কোনো প্রিন্ট হয় নাই। এই আপডেটটা পরবর্তীতে আবার লুপের মধ্যে ঢুকে, বুঝতে পারছো? না ভাই, একটা বিষয় হচ্ছে কি মানে ওয়াইল ট্রু যেটা, কিন্তু জিরো তো ট্রু না, এটার জন্য বলতেছি আর কি। ও আচ্ছা, মানে আমি তো আই কি কোনদিন টেস্টই করতেছি না এই জায়গায়, আচ্ছা। আমি তো ওয়াইল ট্রু লিখে দিচ্ছি, মানে ও এখানে আয়ের ভ্যালু কি সেটা কি ও আদৌ চেক করতেছে? না। ও তো অলওয়েজ ট্রু। হুম। এই জন্য এর এর ভ্যালু স্টার্টিং পয়েন্ট কি এটা দেখে লাভ নেই, কারণ এটা অলওয়েজ ট্রু, মানে এটা অলওয়েজ এর মধ্যে ঢুকবে। ওকে, এবার যদি আমি এটা রান করি তাহলে দেখো 0 1 2 3 4, কারণ 5 পাওয়ার সাথে সাথে ও ব্রেক করে দিয়েছে, ব্রেক করা মানে ও বের হয়ে গেছে লুপের থেকে। ওকে, তো এই হলো আমার ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্ট, লুপের মধ্যে এগুলো লাগে। মানে এখন তুমি চাইলে নেস্টেড ওয়াইল লুপ বানাতে পারো, মানে একটা ওয়াইল লুপের মধ্যে আরেকটা ওয়াইল লুপ তুমি লিখতে পারো, বাট এইটা আমরা মানে প্রোগ্রামাররা সাজেস্ট করি না, মানে নেস্টেড লুপ। কারণ নেস্টেড মানে যেসব প্রবলেম সলভ করতে নেস্টেড লুপ লাগবেই তখন ইউজ করতে পারো, বাট আদারওয়াইজ নেস্টেড লুপ গুলো আমরা সাজেস্ট করি না। কারণ নেস্টেড লুপ করা মানে হলো অনেক বেশি টাইম কমপ্লেক্সিটি বাড়ায়, মানে বেড়ে যায়। যেমন এখানে কি করতেছে ওরা, চলো আমরা এই কোডটা পিডিএফ এর এখান থেকে কপি করে কিন্তু ভালোই তো, আমার এটা বারবার টাইপ করতে হচ্ছে। আহ, না, কপি করা যায় না। সো এটার আউটপুটটা তুমি আগে বলার চেষ্টা করো, আমি টাইপ করি এতক্ষণে, তুমি একটু আউটপুটটা বলার চেষ্টা করো তো। ওকে, নাইস, আই হোপ ঠিক আছে। ওকে, নাইস, বলো তো এবার এই আউটপুটটা কি হবে? দেখো আই ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হচ্ছে, তাই না? হুম। হুম। আহ, তুমি এটা ম্যানুয়ালি করো, তুমি যখনই কোড পাবা তুমি আগে রান্না করে তুমি হাতে হাতে করো কোডগুলো, এটা সবচেয়ে বেস্ট ওয়ে টু লার্ন কোড। তুমি আগে এটা কোডিং এ রান্না দিয়ে হাতে হাতে করো। যেমন আয়ের ভ্যালু 0, তাহলে এখানে আয়ের ভ্যালু 0, যেটা একটু হচ্ছে ছোট, নাইস, তাহলে এটা ভিতরে ঢুকবে, ঢুকে ও জে জে এর ভ্যালু 0 পেলো, ওকে নাইস। ওয়াইল জে লেস দেন 2, তাহলে অবভিয়াসলি এই জে এর ভ্যালু তো 0, তাই না? 0 2 হচ্ছে ছোট, তাহলে প্রিন্ট করবে কি? আই জে। সো এই পুরো লুপটার মধ্যে আই কত আছে? 0, তাই না? আর জেও জিরো। আর জেও এই প্রথমবার 0 হয়েছে, হ্যাঁ। পরে কিন্তু জে কে আমি আপডেট করছি এই জায়গায়। এখন হ্যাঁ। এই আপডেট করাতে লুপ কিন্তু এইখানে আসবে, তাই না? হ্যাঁ। কারণ এটা কিন্তু নিজস্ব একটা লুপ, মানে ও আগে শেষ হবে তারপর বাইরের লুপের কথা চিন্তা করবো, আগে না। দ্যাটস মিন এই 0-র জন্য এই লুপটা কত কত প্রিন্ট করবে? 0 0 0 1, তাই না? 0 1। হ্যাঁ। 0 2 এরপরে করবে না। টু এর জায়গায় যেহেতু ব্রেক হয়ে যাবে। এই যে যখনই জে এর ভ্যালু 2 হয়ে যাবে তখন কিন্তু এখানে সেটা ব্রেক, তার মানে এই লুপটা তখন আর হ্যাঁ, কনসিডার করার দরকার নাই। তখন তখন আবার তোমার প্রথম আই লুপে চলে। এসে এক আপডেট হবে, তার মানে এই যে আই এর ভ্যালু এখন 1। এখন সিমিলার ওয়েতে আই এর ভ্যালু যখন 1, আবারও তখন তুমি যে এখানে ঢুকছো, ঢুকে আবারও জে এর ভ্যালু কত পেয়েছো? 0। জিরো। 0 হ্যাঁ। পেয়ে আবার এই লুপটা স্টার্ট করছো, তার মানে 1 0 1 1। 1 1। হুম। নাইস। আর আর হবে না, কারণ 1 2 হতে পারবে না, কারণ 2 এর জন্য এটা ব্রেক হ্যাঁ। করে। তাইলে তুমি আবার বলো তো এটা কতক্ষণ পর্যন্ত মানে কি আর কি আউটপুট দিবে?
তাহলে বলো। এটা ভাই এতটুকুই থাকবে। না, কেন? ও, ট্রু লেস দেন টু, তার মানে এতটুকু থাকবে, আমি ভাবছিলাম টুটা ইনক্লুডেড। তাহলে এই তো, যে তুমি একটা কোডিং কে পাওয়ার সাথে সাথে তুমি যদি এটাকে রান করতে পারো, মানে মানে মেন্টালি ভিজুয়াল করে রান করতে পারো, তাহলে বুঝবা যে ওকে ফাইন, আমি আমি কোডিংটা বুঝছি, মানে কি হচ্ছে আন্ডারলাইন। যদি হুম। দেখো যে না, তোমার অ্যাজাম্পশনের সাথে আউটপুট মিলতেছে না, তখনই তুমি চেক করবা যে আসলে কোথায় ভুল, মানে কোথায় ভুল করতেছো। সো আমি যেটা বললাম, এটা একটু প্লিজ দয়া করে এটা এইভাবে কোড শিখো আর কি। আদারওয়াইজ দেখবা যে হুম। তোমার মানে ক্লাসের উপর ক্লাস নিচ্ছি বা পড়তেছো, বাট দিন শেষে আসলে শিখা হচ্ছে না তো। হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিস কোয়েশ্চেন যেমন বলছে, নাম্বার ইজ ইভেন নাম্বার ইফ ইট ইজ ডিভিজিবল বাই টু। রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক the input of two number and display all the even numbers between the ranges and display the count of even numbers। কিভাবে করবে বলো তো? মানে এটা একটা ধরো, এটা ধরো একটা রিয়েল লাইফ প্রোগ্রাম, তোমার একটা পরীক্ষা আসলো, এখন তুমি এটা কিভাবে করবা? সো নেভলি চিন্তা করো আর কি, যখন একটা আচ্ছা, প্রবলেম পাবা। এখানে হ্যাঁ, এটা হলো তোমার প্রবলেম। যেহেতু বলছে ভাই ইভেন নাম্বার, আর এটা দুই দ্বারা ই করা যাবে, ফার্স্ট অফ অল ভাগ চিন্তা করো, করা রাইট এ যাবে। প্রোগ্রাম দ্যাট টেক দ্য ইনপুট অফ টু নাম্বার এন্ড ডিসপ্লে অল দি ইভেন নাম্বারস বিটুইন দ্য রেঞ্জ। মানে সবার আগে তোমাকে আগে দুটো নাম্বার তো নিতে হবে, তাই না? হ্যাঁ। ওকে, নাইস। তাহলে আমরা দুটো নাম্বার নিই। সো এ এ ইকুয়ালস ইনপুট, আচ্ছা, ইন্টার নাম্বার, আবার বি ইকুয়াল ইনপুট আনাদার নাম্বার। সো আমি দুইটা নাম্বার নিয়েছি, সাপোজ এ আর বি নিয়েছি, ওকে। এখন এটাকে রান হুম। করে দেখো, কারণ আমার এখানে এখানে একটা নাম্বার চাচ্ছে, যেমন এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20, ওকে। তার মানে আমার এ আর বি এর নাম্বার নেওয়ার কাহিনীটা এখানে করলাম। এখন দেন আসো, পরের কাজ কি? এখন ওরা বলতেছে যে যেমন এই যে ওরা আমার কিন্তু একটা আউটপুটের স্নিপেট দিয়ে দিছে, যে এন্টার স্টার্টিং নাম্বার, তার মানে আমার এটা লেখা উচিত ছিল ওদের সাথে মিল রেখে এন্টার। এন্টার স্টার্টিং নাম্বার। হ্যাঁ, যে ওরা যেরকম ইনস্ট্রাকশন দিবে এক্স্যাক্টলি ওই রকম ইনস্ট্রাকশনেরই এন্টার এন্ডিং নাম্বার, ওকে। কিন্তু ভাই কোশ্চেনে তো মনে হয় স্যাম্পল আউট থাকবে না। না থাকলে তখন তুমি তোমার মতো করে বানাবা, বাট আমার জানা মতে প্রত্যেকটা কোডিং কোয়েশ্চেনের একটা করে স্যাম্পল আউটপুট দেওয়া থাকে, আচ্ছা। যদি সেটা কঠিন হয়। ইজি, যেমন এটার জন্য দরকার ছিল না, তুমি অনেক, কিন্তু কঠিন হলে তোমার ওটার জন্য দরকার আছে। ওকে, তো এখন তুমি কি করবা, যে তুমি ওই নাম্বারের পর থেকে কি করবা, নাম্বার জেনারেট করবা, তাই না? হুম। মানে তুমি চাচ্ছ যে এই যদি 10 হয়, তাহলে 10 এর পর নাম্বার কত, 11, 12, 13, মানে যত নাম্বার আছে তোমার বি নাম্বার এক পর্যন্ত, সব নাম্বারগুলো চাচ্ছ না? হ্যাঁ। তো এটার জন্য রেঞ্জ খুবই একটা ইন্টারেস্ট, মানে রেঞ্জ কমান্ডটা জানো কিনা, রেঞ্জের ইয়েটা মনে আছে? রেঞ্জ কি করে, দুইটা নাম্বারের মধ্যবর্তী নাম্বার বানায়, যেমন 1, 10 দিলেও কি করে। এখন যদিও ওয়ান বলবা থেকে যে 10। এটা তো রেঞ্জ 110 লিখছে ভাইয়া, এটা আমি কেমনে বুঝতেছি যে, আমি বলছিলাম রেঞ্জের নাম্বারগুলো আসলে এক্সপ্লিসিট না, মানে তুমি এটা বোঝার জন্য ফর আই ইন রেঞ্জ, ফর না, আই ইন রেঞ্জ দাও, তারপর তুমি যদি রেঞ্জ নাম্বারগুলো প্রিন্ট করো, তাহলে তুমি বুঝতে পারবা যে ওকে ফাইন। কি আসতে, ওকে। এটা কি ওইভাবে করে করা, মানে আই ইন রেঞ্জ করা যায় না, ইটারেট করা যায় না। রেঞ্জ কে লিখলাম, তাহলে কি ঠিকই আসছিল, আমারটাই ঠিক ছিল। আই ইন রেঞ্জ এত, প্রিন্ট এত, মানে রেঞ্জের মধ্যে কোন নাম্বারগুলো জেনারেট হচ্ছে দেখো তো। তুমি এটা কিন্তু মানে ফার্স্ট অফ অল তুমি দুইটা নাম্বার এবি নিলা, এখন তুমি এবি দিয়ে দেখতে চাচ্ছ যে আচ্ছা রেঞ্জ কমান্ডটা আসলে কি করে। রেঞ্জ কমান্ডটা এ আর বি, বাই দ্য ওয়ে এখানে আমি দেখো B+1 দিছি না? হ্যাঁ। তার কারণ কি, রেঞ্জ কমান্ডটা এরকম, রেঞ্জের স্টার্টটা ইনক্লুডিং, এটা হলো ইনক্লুডিং। ইনক্লুডিং ইন হোয়াট সেন্স, যে নাম্বার জেনারেট হয় ওর থেকে শুরু, মানে ওর থেকে।
হ্যাঁ, আর অ্যান্ড যেটা লিখো রেঞ্জের লাস্টেরটা, এটা হলো এক্সক্লুডিং, মানে এক্সক্লুডিং ইন হোয়াট সেন্স, ও তার আগ পর্যন্ত নাম্বার জেনারেট 19 করতে যায়, পর্যন্ত মানে নিবে আর 19 কি, পর্যন্ত করবে। তাহলে আমার তো দরকার ওই বি পর্যন্ত জেনারেট করা। দ্যাটস মিন আমি যদি 20 বি প্লাস পর্যন্ত। ওয়ান দিই, হ্যাঁ, তার মানে 20 পর্যন্ত জেনারেট করবে। ওকে, হ্যাঁ, এই যেটা আমার মাত্র করছো। ওকে, তাহলে আমি বুঝলাম যে রেঞ্জ এ কমা বি প্লাস ওয়ান দেওয়া মানে হলো এ থেকে বি এর মধ্যে সকল ইন্টিজার জেনারেট করে, তাই না? হুম, তার মানে আমি এই কোডটা এখানে ইমপ্লিমেন্ট করব। নাইস। তাহলে ফর আই ইন রেঞ্জ, প্রিন্ট কি সবগুলো করব, সব হ্যাঁ, আই ইভেন করব? না, আমি তো প্রিন্ট করে ইভেন যাচ্ছি নাম্বার। কারা যারা ইভেন। এখন সেটা কিভাবে করব? সেটা আবার কি করব? ইফ আমার আইটা যদি মডুলার ডিভিশন 2 হয়, তাহলে একমাত্র আমি প্রিন্ট আই করব, তাই না? হ্যাঁ, দেখো তো একটু কি লিখলাম। যেমন ধরো এই লুপের মধ্যে, ধরো এটা না দিলে কারা কারা প্রিন্ট হইতো বলো তো? আই এখানে আই ভাইয়া কি হইতো? 10 থেকে একদম আই 20 10 থেকে পর্যন্ত। 20 সবাই হইতো। এখন আমি হ্যাঁ, চাচ্ছি না সবগুলোকে প্রিন্ট করব না, আমি শুধুমাত্র যারা টু দ্বারা ডিভিজিবল, যে এই কন্ডিশন যারা চেক করবে শুধু তাদেরই প্রিন্ট করব। ওকে, তাহলে এবার এটাকে রান করে দেখো তো। তাহলে আমার প্রথম নাম্বারটা চাচ্ছে যেমন 10, পরে আমার সেকেন্ড নাম্বারটা চাচ্ছে 20। তাহলে দেখো 10, 12, 14, 16, 18, 20, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে এগুলো আমরা প্রিন্ট করলাম। সো ওরা 20 কে কেন ইনক্লুড করে নাই? এন্ডিং নাম্বার 20, নাম্বার বিটুইন, আচ্ছা বিটুইন বলছে, দ্যাটস মিন 20 আর 10 আর 20 এর মাঝখানে। দ্যাটস মিন আমার এখানে আমি এ কে নেওয়া উচিত হয় নাই, এ প্লাস ওয়ান আর শুধু বি নিলেই চলতো। বুঝতে পারছো কেন? মানে আমি এ আর বি এর মাঝখানের নাম্বার চাচ্ছি। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। তাহলে আমি আবার রান করি 10, 20। এবার দেখো 12, 14, 16, 18 আসছে, যে 12, 14, 16, 18। সো গুড, মানে সো ফার সো গুড। এখন হয়েছে, এখন আমার কথা হলো তো আমার তো ট্র্যাক রাখতে হইতো যে আমার কয়টা নাম্বার মানে আমি পাচ্ছি। তো সেটার হুম, জন্য আমার কি একটা ফ্ল্যাগ দরকার না? সো ইনিশিয়ালি আমার ফ্ল্যাগটা কত? 0। 0। বা তুমি এটাকে ফ্ল্যাগ না বলে আমরা কাউন্ট বলি, এটাও বলা যায় কাউন্ট। সো কাউন্ট 0। সো এখন আমি কি করব? যে যখনই আমি আমার এই লুপের ভেতরে ঢুকে, এই যে যখনই দেখবো যে আচ্ছা একটা নাম্বার 2 দ্বারা ডিভিজিবল, তাহলে সেটা আমি প্রিন্ট করবো আর আমার কাউন্টটা কি করব? 1 বাড়াবো। মানে এই জায়গায় না, যদি হুম, আমার এটা ও আমার সাজেশন দিয়ে দিছে, আমার কিছু লিখতে হয় না, এটা হলো ইন্টারেস্টিং। কিন্তু এটা আমি প্রোগ্রামারদের মানে বিগিনারদের জন্য আমি বলবো এইসব জিনিসপত্র মানে বেস করে অ্যাড না করতে, মানে এই যে কোপাইলট বা যা যা আছে, যদিও হুম, কোপাইলট এটা ইয়ার জন্য পাইছি, মানে মাইক্রোসফটের স্টুডেন্টদের একটা অ্যাকাউন্টের থ্রুতে নিছি। তুমি চাইলে তুমিও নিতে পারো তোমার ওই ইউনিভার্সিটি মেল দিয়ে। বাট আমি এটা হাইলি ডিমোটিভেট করবো, মানে এই কোপাইলট এক্সটেনশন থাকলে তুমি যা লিখতে চাচ্ছ দেখবা কোপাইলট অটোমেটিক লিখে দিতেছে। এতে ব্রেন থিঙ্কিং মানে আমাদের জন্য ঠিক আছে, আমরা চাচ্ছি কম টাইমে বেশি লিখতে। বাট অ্যাজ এ বিগিনার তোমাদের এইসব এআই থেকে যত পারো দূরে থাকবা, হার্ড কোড করবা, নিজে কোড করবা, বুঝে বুঝে করবা। তো আমরা কি করলাম দেখো তো, যে আমরা যখনই এরকম একটা নাম্বার পাচ্ছি যে নাম্বার কি হচ্ছে হুম, 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে, সেটাকে প্রিন্ট করতেছে। আর আমার কাউন্ট, ওই যে কাউন্ট তো প্রথমে 0 ছিল, তাকে 1 বাড়ায় দিচ্ছে। তার মানে কি আমি হুম, বলতে চাচ্ছি যে আমার ওকে ফাইন, আমি একটা নাম্বার পাইছি, নতুন নাম্বার পাইছি। পরের বার যখন আবার পাবে তখন এই কাউন্ট আবার বাড়াবে। বুঝতে পারছো? এন্ড ফাইনালি যখন পুরো লুপ শেষ, তখন ও প্রিন্ট করবে তখন টোটাল ইভেন 4টা নাম্বার। হবে। চলো দেখি এটা সে কাজ করে কিনা। সো ওরা আমার স্টার্টিং নাম্বার চাচ্ছে, সো 10, 20। সো টোটাল ইভেন নাম্বার ফাউন্ড 4। সো এই হুম, কোডটা, এটা খুবই ইজিলি লেখা যাইতো, কিন্তু ওরা মানে আমি ওদের আ, 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 আ। আচ্ছা, ওরা আরো কিছু চেক করছে। দেখো ওরা আমাদের থেকেও আরো বেশি জিনিসপত্র চেক করছে। আমরা যে কাজটা করেছি সেটা হলো এই যে একটু, তাই না? হুম, ফর লুপের মধ্যে গিয়ে এ আর বি এর মধ্যে কি করছি, জাস্ট যত নাম্বার জেনারেট করা যায় সেটা করছি। বাট ওরা দেখো এটাকে আরো হার্ড কোড করে করছে। যেমন কেমন হার্ড কোড করে করছে বুঝাই। যেমন ওরা স্টার্ট আর এন্ড দুইটা আমাদের মতো করে নিল, ভালো কথা, এই যে স্টার্ট আর এন্ড আমাদের মতো নিল। ওরা তারপরে একটা ইফ স্টেটমেন্ট চেক করতেছে, সেটা কি?
যে আমার এন্ড নাম্বারটা কি স্টার্টের চেয়ে ছোট কিনা, এটা তো পসিবল না, তাই না? হুম তাহলে ওরা এই চেকটা করছে, বাট আমরা চেকটা করি না, যার ফলে দেখো একটা ঝামেলা হবে। যেমন আমি যদি আমার এই কোডে স্টার্ট যদি 10 দিই আর এন্ড যদি দিই সাপোজ 2, দেখো তো ওরা আমাকে কোনো ইরোর দেয়নি কিন্তু, তাই না? হ্যাঁ কিন্তু উচিত ছিল কিছু একটা বলা যে তুমি এটা ভুল করতেছো, তোমার স্টার্ট নাম্বার কখনো এন্ড নাম্বারের চেয়ে ছোট আহ, পারে না। সো ওরা এই কাজটা করছে যে ওরা আরো বেশি জিনিসপত্র চেক করলো। যারা চেক করলো আচ্ছা আমার এন্ড যদি ছোট হয় তাহলে প্রিন্ট করবে কি স্টার্টিং নাম্বার শুড বি লেস দেন এন্ডিং নাম্বার। ওকে, তারপর এলস এর মধ্যে ঢুকলো, ভালো কথা ঢুকলো। এখন ঢুকেই ইভেন কাউন্ট 0 দিয়ে দিল, মানে ওই যেটাকে আমরা কাউন্ট বলতেছি আর কি, মানে এটা এখনো হুম 0 হুম পাইনি। এখন তোমার প্রিন্ট করতেছে ইভেন নাম্বার বিটুইন স্টার্ট আর এন্ড, এটা আগেই শুরু করে দিছে। আচ্ছা, মানে ওরা আগে এটা লিখে রাখছে যে এই লেখাটা আমরা লিখি নেই আদত, এই লেখাটা উচিত ছিল আমার এই যে লুপে ঢুকার আগে এখানে লিখে নাও, খেয়াল করে নেই যে একটা লাইন ছিল ইভেন নাম্বার বিটুইন 10 এন্ড 20 লিখা লাগবে, এটা জাস্ট এখানে লিখে দিলে হতো। সো ওরা এই কাজটা করছে যে ইভেন নাম্বার বিটুইন স্টার্ট এন্ড এন্ড লিখলো। তারপর যে কাজটা করলো ওরা, এই যে নাম, এই নাম ইকুয়ালস টু স্টার্ট প্লাস 1, মানে ওই যে স্টার্ট থেকে প্লাস 1 যেটা আমি এখানে করতেছি, খেয়াল করছো? মানে আমার হুম হুম চেকিং এর স্টার্ট পয়েন্ট, ওরা এটাকে নাম বলতেছে। আর ওয়াইল নাম লেস দেন এন্ড, মানে ওরা ওই নামকে এক এক করে বাড়াচ্ছে। যে কাজটা আমি রেঞ্জের থ্রুতে করতেছি, মানে আমার রেঞ্জ যেটা আমার পাইথনে বিল্ডিং একটা কমান্ড, যেটা কিনা আমার এ আর বি এর মধ্যবর্তী সব নাম্বারকে জেনারেট করতে পারে, ওরা এটাকে এই রেঞ্জ ইউজ না করে ম্যানুয়ালি হাতে ওরা স্টার্ট থেকে দেখো এই সবগুলো ম্যানুয়ালি করতেছে। যে ওয়াইল নাম্বার লেস দেন এন, নাম্বার 2 দ্বারা ভাগ গেলে প্রিন্ট নাম্বার করো আর ইভেন নাম্বারকে বাড়াও। আর ওই যে নাম্বার যেটা তোমার কি ছিল স্টার্ট প্লাস 1 না, হুম তাকে এক করে বাড়াচ্ছে। বাড়াতে বাড়াতে যখন সেটা এন্ডের চেয়ে ছোট, মানে এন্ডের চেয়ে যে বড় হয়ে যাবে, তখন ব্রেক করবে না লুপটা, হ্যাঁ তখন বের হয়ে যেয়ে তোরা টোটাল নাম্বার অফ ইভেন নাম্বার দিবে। সো আমার কাছে এই এই কোডটা মানে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে ঠিক আছে, বাট পাইথনে যেহেতু তোমার রেঞ্জ আছে, এটা হুম হুম থাকাতে তুমি এত কষ্ট করতে যাবা কেন, আই ডোন্ট নো। মানে তারা এটা কোন সেন্সে লিখছে? হয়তোবা তারা চাচ্ছে তুমি পাইথনের এই অ্যাডভান্স জিনিসগুলো ইউজ করবা না, একেবারে হার্ড কোড ম্যানুয়ালি তুমি সবকিছু করবা, ওই সেন্সে মানে ওই জিনিসটা মাথায় রেখে তারা হয়তো এই কোডটা করছে। ওকে, বাট এটা কিন্তু অনেক ইজিলি হুম লিখ। হ্যাঁ ইনফ্যাক্ট তুমি এই কোডটাকে আরো শর্ট করতে পারতা যদি আমি হুম চাচ্ছি না সেটা করতে, দেখি আমি ট্রাই করে দেখি। আমি যদিও পাইথন আগে অনেক ভালো পারতাম, এখন ভুলে গেছি। হ্যাঁ, নাইস, এক লাইনে। হ্যাঁ, আচ্ছা আমি এ আর বি ম্যানুয়ালি ভ্যালু দিই। এ ধরো 10, বি ইকুয়ালস 20। ওকে, নাইস। সো পাইথনের যেটা হয় খেয়াল করে দেখো পাইথন, আচ্ছা আমার লিস্টটা দরকার ছিল না, আদৌ কি লিস্টটা না, লিস্ট না থাকলে আর পাইথনটা কাজ করে না। ওকে, গ্রেট। আমি প্রিন্ট পরে করব। সো দেখো আমি এই পুরো কাজটা যেটা এখানে করছি না, এই পুরো কাজটা, এই পুরো কাজটা দেখো এই যে মানে এই যে প্রত্যেকবার আমি এই যে ইটারেট করতেছি রেঞ্জেতে, মানে এই যে ফর লুপের কাজটা, পরে ইফ এর কাজটা, এটা হলে যে আই হবে, এই পুরো কাজটা দেখো পাইথনে এক লাইনে লেখা যায়। আর এইরকম ভাবে পাইথনে কোনো বড় কোডকে এক লাইনে লিখে বলা হয় পাইথনিক সিনট্যাক্স। সো এগুলো মানে দেখবা যে অ্যাডভান্স ডেভেলপার যারা, তারা এরকম ভাবে বড় বড় কোডকে এক লাইনে লিখে, এটাকে আবার পাইথনিক সিনট্যাক্স বলে। এটা কি করতেছে এক্স্যাক্টলি দেখো তোমার কাজে করতেছে। এই দেখো ফর আই, দেখো ফর আই ইন রেঞ্জ, এই যে ইন রেঞ্জ, এরপর সেমিকোলন না দিয়ে তুমি ইন রেঞ্জ থাকলে কি করতে চাও ওই কন্ডিশনটা এখানে লিখে দিছো, যে ইফ আই যদি মডুলাস টু ডিভিশন ডিভিশন 0 হয়, তাহলে যে আই এর জন্য হবে সেই আইটা জাস্ট পিক করে তুমি আমাকে দাও অ্যারেতে। বুঝা গেছে? হুম মানে জাস্ট তুমি যা করতেছো তাই করতেছে, বাট এই কোড গুলোর সিনটেক্স গুলোকে ইজি করে
এখন বলতো এটা আউটপুট কি হবে? এই আই গুলো না, কোন আই গুলো বলো তো? হ্যাঁ, যে আই গুলো এই কন্ডিশন স্যাটিসফাই করছে লুপের থেকে, তাই না? হ্যাঁ। এগুলোকে নিয়ে ওটা কি বানাচ্ছে? অ্যারে বানাচ্ছে না? হুম। সো এই দেখো, এটা যদি প্রিন্ট করো তাহলে দেখবা 12, 14, 16, 18 একটা অ্যারে। বুঝতে পারছো? এখন তুমি যদি বলো যে টোটাল হ্যাঁ। নাম্বার অফ কাউন্ট কিভাবে করবেন ভাইয়া, ওইটা তো লজিকটা আপনি হারায় ফেলছেন, কারণ আপনি তো এবার কাউন্ট করতেছেন না। এটা অনেক ইজি, জাস্ট লেন্থ ইউজ করবা। লেন্থ, তোমার এই অ্যারেটার নাম দাও। আহ কি নাম দিব? ইভেন অ্যারে, জাস্ট লেন্থ ইভেন অ্যারে। আর ইভেন অ্যারে কি জাস্ট প্রিন্ট করো। তো ইভেন অ্যারে কে প্রিন্ট করো আর লেন্থ প্রিন্ট করো। দেখো তো এই যে 4 আর ওই নাম্বারগুলো দিচ্ছে না? সো পাইথন প্রোগ্রামাররা এগুলো খুবই খুবই ভালোবাসে, যে কোনো বড় সিনট্যাক্সের কোডকে ওরা এরকম শর্ট করতে মানে পছন্দ করে আর কি। তো আমি আমি যখনই পারবো, আমার মাথায় থাকবে বা আমার মাথায় আসবে, তখন তোমাকে আমি পাইথনিক সিনট্যাক্স গুলো শিখিয়ে দিব। ওকে, আচ্ছা। নাইস। তাহলে এরা গেল। সো এরপরে মনে হয় পিডিএফ শেষ এটার। তাহলে আমরা পরের পিডিএফ এ যাই। তারপর লুপিং স্টেটমেন্ট, এখানেও তো আচ্ছা। এবার এই লেকচার হয়তো মেম্বারশিপ বুঝাবে, সো আমি অলরেডি মেম্বারশিপ তোমাকে বুঝিয়েছিলাম, তাই না? ওই যে ইজ কি, একদম সেম জিনিসটাকে ইজ বলে, তাই না? যেমন A257, B257, কিন্তু তুমি কিন্তু A ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ফলস দিচ্ছে, কারণ কি বলতো? কারণ এ আর বি তো সেম জিনিস না, মানে একই হ্যাঁ। মেমরি থেকে উঠে আসা নাই, তাই না? হুম, হুম। এটা তখন আসতো যখন তুমি কিভাবে লিখতে বলো তো? A = 20 আর B = A। এবার তুমি যদি দাও এ ইজ বি, এবার এটা ট্রু আসবে, কারণ এ আর বি এর মেমোরি তো সেম জায়গায়, তাই না? ওই যে আমরা সিতে অনেক হ্যাঁ। করেছিলাম। কিন্তু যখনই তুমি B = 20 দিবা, বাট ওর মেমোরি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে ওর ভ্যালু ঠিক থাকুক, ডাজন্ট ম্যাটার মেমোরি অ্যাড্রেস। ওয়েট এ মিনিট, পাইথনে কি জাস্ট ভ্যালু চেক করে, মেমোরি অ্যাড্রেস চেক করে না? স্ট্রেঞ্জ। ট্রু দিচ্ছে কেন? ওকে, এ আর বি করলাম, এ ইজ, সো আমার এটাকে ট্রু দিচ্ছে, বাট তোমার পিডিবি বলতেছে এটা ফলস আসার কথা। আর ইনফ্যাক্ট আমি যতটুকু জানি এটা ফলসে আসে, কারণ এটা মেমোরি অ্যাড্রেস চেক করে না। তাহলে কি আমি পাইথন অনেক 3.8 ইউজ করতেছি দেখে? দা ইজ চেক মেমোরি অ্যাড্রেস অর ভ্যালু ইন পাইথন। ইন মেমোরি, এই তো যেটা আমরা জানি সেটাই, যে মেমোরি চেক করতেছে। কিন্তু সামহাও পাইথনের আপডেট ভার্সন, আমি যেটা ইউজ করতেছি পাইথনের, সেইখানে এই ঝামেলাটা হচ্ছে। কারণ কি, আমার পাইথনের ভার্সন কত? পাইথনের ভার্সন চেক, না এখান থেকে করা যায় না। সো আমার পাইথন মেবি মোস্ট প্রবাবলি থ্রি, পাইথন 3.13। সো এটা অনেক বেশি আপডেটেড ভার্সনে মোস্ট প্রবাবলি তারা ইজকে আর আগের মতো ইউজ করতেছে না, মানে আমরা যেভাবে ইজ জেনে আসতেছি। বাট এটা খুবই প্যাথেটিক, এটা খুবই খুবই প্যাথেটিক। এই কাজটা ভুল করছে ওরা। ইজকে ইজের মতোই রাখতো, ইজকে কেন ওরা চেঞ্জ করলো? এনিওয়ে, আমি দেখবো না আরো। তোমার তোমার পিসি তো তুমি একটু চেক করে দেখো যে এটা আচ্ছা। ট্রু দেয় নাকি ফলস দেয়। কারণ আমি এটা খুবই সারপ্রাইজ হইলাম, কারণ নর্মালি পাইথন আমি যত বছর ধরে করছি আমি জানতাম যে ইজ হলো মেমোরিকে চেক করে,
বাট এখন দেখতেছি ওরা ভ্যালু সেম থাকলেও এটাকে ট্রু দিচ্ছে, যেটা কিনা খুব প্যাথেটিক। ওকে, নাইস। সো আমরা আমাদের পিডিএফ এর সাথে মানে ওই ভার্সনের সাথে স্টিক থাকি, এটা ফলসই হবে, বুঝতে পারছো? হুম ওকে, নাইস। সো এটা হলো ইজ অপারেটর কাজ, যেটা কিনা মেমোরি ওয়াইজ চেক করে আর কি। হুম, আচ্ছা, এই যে একটা ভালো রিজন দিছে, নাইস। দেখো, ফর এ স্মল ইন্টিজার টিপিক্যালি বিটুইন -5 and 256, the is operator may return true because they are casted and point to the same object in memory. কি হয়েছে বলো? পরে কি বুঝছো? এই জিনিসটা পরে কি বুঝছো? তোমাকে একটা দিছে, ডিসক্লেমার দিছে। তারা বলতেছে হুম স্মল ইন্টিজার, যেমন ধরো -5 থেকে 256, মানে এদের মাঝখানে যে নাম্বারগুলো আছে সেগুলোতে যখন তুমি ইজ চেক করবা তখন ওরা সেম ট্রু রিটার্ন করে। তার মানে ওদের কথা মতো চলো, তার মানে এই চেঞ্জটা করছে পাইথন আলাদা, নাইস। আচ্ছা, আমি বুঝতে পারছি কারণটা কি। তার মানে ধরো A20 নাও আর বি ধরো 325 নাও, মানে এটা বড় নাম্বার। এবার তুমি যদি চেক করো এ ইজ বি কিনা, এখন ফলস আসবে। ওকে, এখন বলবো যেটা ফলস আসার কথা, তাহলে এখন আমি 335 হ্যাঁ নিই, সেম নাম্বার নিই, এখনো ফলস আসছে। তো এখন বলবা যে বড় নাম্বার নিলে এটা ফলস আসতেছে, বাট আমি যদি এটাকে ছোট নিতাম 55, তাহলে এটা কেন ট্রু আসবে? এই যে পাইথনের একটা অদ্ভুত আচরণ, এটার কারণ হলো হুম কেশ মেমোরি। তো কেশ মেমোরিটা কি, যে মাত্র যে পিডিএফ পড়ে আমি যেটা বুঝলাম যে -5 থেকে 256, এই নাম্বারগুলো অনেক হুম ছোট নাম্বার। সো পাইথন ওয়ালারা কি করে, মানে পাইথনের মানে আমাদের ব্যাকএন্ডে কি করে, যে এই নাম্বারগুলো যখনই তুমি এই যে কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করো, তখন আবারও যদি নাম্বারটা অন্য জায়গায় অ্যাসাইন করো, তো পাইথন এই 5টা কিন্তু নর্মাল 5 না, এই 5টা হলো int 5। যদিও আমরা এটা int 5 লিখি না, 5 লিখলে হয়ে যায়। সো ব্যাকগ্রাউন্ডে এই int 5 কে ওরা একটা কমন ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করে, এ কেও এই ভেরিয়েবলটা অ্যাসাইন করে, বি কেও এই ভেরিয়েবলটা অ্যাসাইন করে। এখন বলবা কেন, মানে কেন এই কাজটা করতেছে? মানে আমি বলতে চাচ্ছি কি, একটা টেম্পোরারি ভেরিয়েবল আছে temp5, যেখানে 5 অলরেডি জেনারেট করা, ও জাস্ট এ কেও হুম এটা অ্যাসাইন করছে, বি কেও এটা অ্যাসাইন করছে, মানে উইদাউট নতুন করে 5 কে জেনারেট করার বদলে। এটা কেন করছে? কারণ ছোট নাম্বারগুলো পাইথন বারবার জেনারেট করতে চায় না মেমোরি ইউজের জন্য। এখন বলবা এটা কি যে বলেন, এত ছোট একটা কাজের জন্য পাইথন ইউজ করতে চায় না, কারণ তুমি দেখতেছো এটা 5, বাট আদতে এটা জেনারেট হচ্ছে এভাবে, বিলিভ মি অর নট। এখন বলবা যে ওকে ফাইন, int 5 জেনারেট হচ্ছে, এখন দেখবা এটা ফলস দিবে না, এখনো ট্রু দিচ্ছে। ও আল্লাহ, তার মানে আমি কনস্ট্রাক্টর ইউজ করে জেনারেট করতেছি, স্টিল পাইথন ওটাকে ওভাররাইড করে ওই 5 যেটা জেনারেট করে রাখছে কোন এক জায়গায়, সেটাই আমাকে দুজনকে দিয়ে দিচ্ছে। এটা খুবই খুবই অকওয়ার্ড একটা মানে 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 পাইথনের স্টাইল এটাকে। সো এটা কারণ হলো যখনই তুমি একটা নাম্বার জেনারেট করতেছো, পাইথন একটা স্পেস কে ডিটেক্ট করতে হচ্ছে না মেমোরিতে, পরে ওই হ্যাঁ এটাকে মানে এই কাজগুলো পাইথন চায় না ছোট নাম্বারের জন্য করতে। সো ওরা একটা দামি একটা নাম্বার, যেমন তুমি যখনই 5 জেনারেট করো, প্রথমবারের জন্য এটা বানায়, পরে আসলে তুমি 5 লিখলে ওরা 5 অ্যাসাইন করে না, ওরা হলো ওই তুমি অলরেডি যাকে ইউজ করছো ওকে দিয়ে ওকে সামহাও জেনারেট করে দিয়ে দিচ্ছে। কিন্তু বিগ নাম্বারের জন্য, যেমন ধরো 335 এই নাম্বারের জন্য, তখন কিন্তু তোমার এই কনস্ট্রাক্টর ইউজ হচ্ছে না, তখন বাই বাই ডিফল্ট ওরা নতুন করে নাম্বার জেনারেট করে। সো এটা পাইথনের একটা মানে আমি এটা পাইথনের আসলে বলবো এটা পাইথনের একটা ফল্ট, মানে এটা উচিত ছিল না এইভাবে, মানে বিগিনার এটা অনেক কনফিউজ হবে। সো এই ডিসক্লেমারটা মাথায় রেখো আর কি, এই -5 থেকে 256 এর মধ্যে পাইথন এগুলোকে আসলে ট্রুই ধরে, এগুলোকে ফলস করে না। ওকে, হ্যাঁ তো ইজ যা করে ইজ নট তার উল্টা করে। তার মানে যদি একটা সেম জিনিস থেকে বানানো হয়, তাহলে ইজ নট কি করবে, এটাকে ফলস বলবে, আর সেম জিনিস বানানো না থাকলে সেটাকে ট্রু বলবে। মানে নট মানে কি, ওটা উল্টাটা করবে, তাই না? হুম ওকে,
আচ্ছা, মেম্বারশিপ অপারেটরটা কি? এই যে ইন দিয়ে আমরা কি করতে পারি, কোন একটা জিনিসের ভিতরে ঢুকতে পারি, মানে কাইন্ড অফ আমাদের যে সিকোয়েন্স অপারেটর আছে মনে রাখবা, এই যে লিখেই আছে এখানে যে সিকোয়েন্স। পাইথনের সিকোয়েন্স কারা কারা বলো তো? পাইথনের সিকোয়েন্স হলো লিস্ট, তারপর সেট, আই হোপ, তারপর কি, তারপর ডিপ। এরা সবাই হলো সিকোয়েন্স, আই হোপ। মানে সিকোয়েন্স অপারেটর কি, যাদের ভেতরে এলিমেন্ট গুলা সিকোয়েন্সিয়ালি থাকে, বুঝতে পারছো? ওদেরকে হ্যাঁ তুমি এক্সেস করতে হলে পাইথনে ইন অপারেটর ব্যবহার করা যায়, মানে ইন দিয়ে তুমি ওই মেম্বার গুলোকে এক্সেস করো। যেমন ওরা বলতেছে যে দেখো একটা টেক্স আছে আমার, হ্যালো ওয়ার্ল্ড, তো ওরা বলতেছে হ্যালো ইন টেক্স, মানে আমার এই হ্যালো এই এলিমেন্টটা আমার এই টেক্সের মধ্যে আছে কিনা। তো অবভিয়াসলি আছে না। হুম, এখন এটাকে ওরা মানে বুঝতেছে কেমনে? কারণ দেখো এই যে হ্যালোর এইচ ই ডাবল এল ও মানে সিকোয়েন্সিয়ালি যদি চেক করি, তাহলে এই সবগুলো সিকোয়েন্স ওর মধ্যে আছে না, হ্যাঁ এই জন্য ট্রু দিচ্ছে। ওকে, যেমন এই পাইথন এই সিকোয়েন্সের কোথাও নাই, এই জন্য ওটা ফলস দিচ্ছে। মানে কোনো একটা মেম্বার ওর ভিতরে আছে কিনা সেটা চেক করতে পারে ও, বুঝতে পারছো? এটা হলো ইনের কাজ। আর নট ইন মানে কি, না থাকলে ট্রু দিবে, থাকলে ফলস দিবে আর। সো এগুলা খুব একটা মানে কোথাও ইউজ হয় না ওইরকম ভাবে, আনলেস তোমার প্রোগ্রামে যদি ওইভাবে তারা তোমাকে ফোর্স করে এগুলো ইউজ করতে, আদারওয়াইজ ইউজ হয় না টু বি অনেস্ট। সো ওয়াইল লুপে আবার চলে আসছে, so এগুলো দরকার নাই। ওয়াইল লুপ ছাড়া ইন আর ইজের কোনো ভালো মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তারা দেয়নি মোস্ট প্রবাবলি না, আবার ওই লুপে চলে গেছে। মানে আমি চাচ্ছিলাম ইজ আর, যেটা মাত্র শিখলাম আমরা ইন আর ইজের, এই তো গ্রেট গ্রেট, এটা ভালো। এই যে যেমন আমরা ফর লুপ কি ইউজ করি দেখো। সো নর্মালি আমরা যখন ফর লুপ ইউজ করি, একটা ফর লুপের স্টেটমেন্ট, যেমন ধরো পাইথনে ফর লুপ চিন্তা করুন, কাইন্ড অফ ফর লুপ। সো ফর, এটা হলো একটা মানে একটু আগে আমরা এই সিনট্যাক্সটা ইউজ করছি, ফর আই ইন রেঞ্জ 5, তাই না? এটা আমাকে কি দেবে বলো তো? এর রেঞ্জ 5 এর ভিতরে, মানে রেঞ্জ 5 তো একটা সিকোয়েন্স, তাই না? হ্যাঁ এই সিকোয়েন্সের মধ্যে যদি আমরা দেখতেছি না, বাট আমি বলছিলাম রেঞ্জ 5 এর মধ্যে, মানে সামনে কিছু লেখা না মানে হলো 0 থেকে কনসিডার করে, ওকে? মানে এটাকে 0 5 চিন্তা হুম, করতেছে ওরা। তার মানে 0 1 2 3 4 পর্যন্ত আছে, কারণ আমরা জানি লাস্ট এন্ডিং টা ওরা এক্সক্লুড করে, তাই না? হ্যাঁ তাহলে রেঞ্জ মানে হলো ওর ভেতরে এই জিনিসগুলো আছে। তাহলে আই ইন রেঞ্জ তার মানে কি? এই যে 0, মানে আই ইন রেঞ্জ মানে কি, প্রথমবার আই কি হবে, 0 হবে, তাই না? হুম, পরে আই কি হবে, 1 হবে, পরে 2 হবে, পরে 3 হবে, পরে 4 হবে। সো এই জিনিসটা আমি ফর লুপিং এর থ্রুতে ইউজ করতেছি, বাট সি প্রোগ্রামিং তো এইভাবে হইতো না, হতো? না সি প্রোগ্রামিং আমার কি করতাম, ফরের আর স্টেটমেন্ট পাইথন ইউজ হয় কিনা আল্লাহ জানে। যেমন আমরা সি প্রোগ্রামিং ইউজ করতাম যে ফর আই ইকুয়ালস টু 0, তারপর আই লেস দেন 5, তারপর আই প্লাস প্লাস, এরকম কিছু একটা করতাম ফর লুপে, তাই না? সি প্রোগ্রামিং এ, তাই না? হ্যাঁ ওকে, সো এরকম সিনট্যাক্স পাইথনে নেই। পাইথনে জাস্ট ওই সিকোয়েন্সের মেম্বারশিপ ইউজ করে ওগুলো থ্রুতে করে। বাট আমি আরো চাচ্ছি যে আদতে পাইথনে কি ফর লুপের কি কয়টা সিনট্যাক্স আছে একটু চেক করি চলো। ফর লুপ ইন পাইথন কত ওয়েতে ফর লুপ ডিফাইন করা যায়। যেমন এই যে ফর আইটেম ইন ইটারেবল, মানে এটা আমরা সবচেয়ে কমন, এটা আমরা ইউজ করি। যেমন ইটারেবল বলতে ওই যে রেঞ্জ বলি, বা যেটাকে ইটারেট করা যায়, শুধুমাত্র রেঞ্জ বলি তাই না, তুমি চাইলে কিন্তু এটাও করতে পারো। যেমন ফর আই ইন, ধরো একটা টেক্সট লেখো হ্যালো ওয়ার্ল্ড, তুমি চাইলে কিন্তু এটাও করতে পারো। বলতো কেন? বলতো এটা আউটপুট কেন? কত হবে?
তার মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা সিকোয়েন্স না, মানে এটা মানে কাইন্ড অফ হ্যাঁ পাইথনে সিকোয়েন্স বলতে কি বোঝায়, মানে যাদেরকে তুমি ইটারেট করতে পারবা, মানে এলিমেন্ট গুলোকে 1 2 3 4 এরকম ভাবে লিখতে পারো। যেমন হুম হ্যালো ওয়ার্ল্ড মানে কি, যে 1 2, যে তার মানে এই যে আইটা প্রথমে এইচ কে ধরবে, পরে আইটা আবার ই কে ধরবে, মানে ইটারেট করতেছে ফর লুপের থ্রুতে। তার মানে এই যে এই জায়গায় যেটা থাকে, সেটা ইন জেনারেল যেটা থাকে, তাকে আমরা বলি ইটারেবল বা সিকোয়েন্স, যাই বলি না কেন, এই যে ইটারেবল অথবা সিকোয়েন্স যাই বলো না কেন। সো আমার ফর কি করে, এই আইটেম ওই সিকোয়েন্সের থেকে ওই আইটেমটাকে এক্সট্রাক্ট করতে পারে। এই দেখো ইটারেবল কারা কারা পাইথনে, যেমন লিস্ট, টাপল, স্ট্রিং, রেঞ্জ, এগুলো মুখস্থ করবা, মানে এগুলো দরকার। ডিকশনারি, সেটস, আমি যা বলছিলাম। সো এই সবগুলোকে পাইথন ইটারেট করতে পারে, মানে মেম্বারশিপের থ্রুতে। কারণ কি বলতো, এই যে ওয়ান, এটা কি লিস্টের একটা এলিমেন্ট না? হ্যাঁ তারপরে যে অ্যাপল, এটা কি টাপলের একটা এলিমেন্ট না? তারপরে এই যে হ্যাঁ এইচ, এই এইচটা কি এই স্ট্রিং এর একটা এলিমেন্ট না? হুম সবচেয়ে মজার বিষয় হলো ডিকশনারি কে ইটারেট করতে পারে, এটা সবচেয়ে অদ্ভুত। মানে এটা, চলো একটা এক্সাম্পল দেখাই। আহ সো একটা ডিকশনারি বানালাম। সো ডিকশনারি আমরা এইভাবে না বানিয়ে ডাইরেক্ট এটা দিয়ে বানাই। যেমন নেম ইমন হোসেন, আহ এটা কিভাবে লিখি, ইউজার ওয়ান, ইউজার টু, ইউজার থ্রি। ওকে, সো আমি একটা ডিকশনারি বানিয়েছি যার কি গুলো হলো এই যেটা ইউজার ওয়ান, ইউজার টু, ইউজার থ্রি। আর কি এর ভেতরে আবার একটা কি আছে, আরেকটা লাইক আরেকটা ডিকশনারি আছে বা ডাটা আছে, যাই বলো না কেন। আমার ফর লুপ ফর ইউজার ইন ডিট, এটা যখন করো তখন আদতে এই ইউজারে কি হচ্ছে বলো তো, মানে কি সেভ হওয়ার কথা তুমি বলো তো এই ইউজারে, গেস করো তো। সো এই ইউজার ইন ডিক, মানে ডিকের মধ্যে ইটারেট করতেছে। সো ডিকের মধ্যে ইটারেশন মানে কি, এই জাস্ট এগুলা কি, কিগুলাকে ইটারেট করা না, কারণ ডাটা তো পরে হ্যাঁ অ্যাক্সেস করবো আমরা। তো দেখো ও কিন্তু ইউজার 1 2 3, মানে এই ইউজারের হুম মধ্যে জাস্ট কি গুলো আছে, ইনফরমেশন আছে। এখন তুমি যদি চাও না আমি এই এই কি এর থ্রুতে আমি আরো ডিপ কিছু একটা করতে চাই, তখন তুমি করতে পারবা। এই যে ডিক ইউজার নেম, ডিক ইউজার এইচ, তখন তুমি ইউজার ওয়ানের নেম, এইজ, এগুলোকে জেনারেট করতে পারবা। বাট হোয়াট এভার, সেগুলোতে আমি ইন্টারেস্ট না। আমি আমি জাস্ট ডিকশনারি যেটা ইটারেবল, এটা কি বোঝা যায় এই কোডের থ্রুতে, হ্যাঁ মানে ডিকশনারিকে তুমি ইটারেট করতে পারতেছো। তো হুম এই এই হলো আমার পাইথনের কাকে কাকে ইটারেট করা যায়। কিন্তু আমি পাইথনে আর কি কোনো ওয়ে নাই, শুধুমাত্র এই ইন ছাড়া, আমি সেটা খুঁজতেছি। আহ কারণ ইন নেই আমি অভ্যস্ত, বাট ইন ছাড়া পাইথনে মোস্ট প্রবাবলি আর কোনো ওয়ে নাই। সব জায়গায় ইন, ইন ছাড়া পাইথনে মানে লুপ, ফর লুপের জন্য আর কোনো ওয়ে নাই। মানে সি প্রোগ্রামিং এ যেমন ফর লুপের জন্য আমরা অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্টের কেস আছে, বাট পাইথনে এই একটাই, মানে ইন ইউজ করে করতে হয় ফর লুপে। এনিওয়ে, তাহলে বুঝতে পারছো যে ইনটা এখানে কেন দরকার ফর লুপে। কারণ ও কি করে, আমার হুম এই সিকোয়েন্সের থেকে এলিমেন্ট আমাকে দেয় ফর লুপের জন্য, আর আমি সেই এলিমেন্ট গুলোকে ভেতরে কি করি, কোন একটা কিছু করি। এটা হতে পারে ডেটাবেস থেকে ডাটা কালেক্ট করা, অথবা হ্যান ত্যান হাবিজাবি যাই করি না কেন। ওকে, আচ্ছা, তারা এখানে একটা রেঞ্জের একটা লজিক দিছে, স্টার্ট স্টপ স্টেপ, মানে রেঞ্জের মধ্যে স্টার্ট স্টপ রেঞ্জ দেওয়া যায়। মানে স্টেপ বলতে নর্মালি স্টেপ না দিলে ও এক এক করে বাড়ায়, স্টেপ তুমি দুই দিলেও দুই করে বাড়াবে। আর এই স্টপটা ও এক্সক্লুডিং করে, এই যে লিখে দিছে, এই যে নট ইনক্লুডেড স্টপটা। ওকে, স্টপটা ইনক্লুড করে না, মানে স্টপের আগ পর্যন্ত রেঞ্জটা নাম্বার জেনারেট করতে পারে আর কি। ওকে, এই হলো ফর লুপের আরো কয়েকটা এক্সাম্পল দিছে রেঞ্জের থ্রুতে। ওকে নাইস, আমার মনে হয় এখানে নতুন কিছু পড়ার নাই। ওকে নাইস, write a program which will find all such number which are divisible by 7 but are not a multiples of 5 between a range entered by the user.
তার মানে তোমার একটা ইউজার আবার আগের মতো এ বি দুটা ইনপুট দিবে, পরে এই দুই ইনপুটের মধ্যে তুমি সব নাম্বার খুঁজবা যারা কিনা ডিভিজিবল বাই 7 বাট নট মাল্টিপলস অফ 5, মানে 5 দ্বারা ডিভিজিবল না কিন্তু আবার 7 দ্বারা ডিভিজিবল, এবার নাম্বারগুলো খুঁজবা। ওকে, সো এটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। হ্যাঁ ভাই, এবার তোমার হার্ড চেষ্টা কোড করলে করে করা দরকার নেই, তুমি রেঞ্জ ইউজ করতে পারো, কারণ তোমার একটু আগে তারা রেঞ্জকে ইমপ্লিমেন্ট করছে, তাই না? হুম তার মানে এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ বিটুইন বলছে, তার মানে কি? তার মানে আমি 1,100 লিখবো, মানে আমার যেহেতু বিটুইন বলছে মানে আমার 100কে চেক করা দরকার নেই, তাই না? হুম সো আমার রেঞ্জ 1,100 এটা হবে আমার ফর আই ইন, এটা দিয়ে আমি ফর লুপে ঢুকলাম। এখন আমি এই আই কে কি টেস্ট করতে চাচ্ছি? ওর ডিভাইড বাই 7, তাই না? হুম। তাহলে তুমি একবার লিখে দিতে পারো যে আই মডুলার ডিভিশন বাই 7 ইকুয়ালস টু 0, এন্ড চেক করবে যে আই 5 দ্বারা নট ইকুয়ালস টু, মানে মডুলার ডিভিশন নট ইকুয়ালস টু 0, মানে ও একসাথে কি চেক করতেছে? 7 দ্বারা ডিভাইড করলে কি ও 0 আসে, মানে ওকে 7 দ্বারা ডিভিজিবল, আর 5 দ্বারা ডিভিজিবল না, ওই সব নাম্বার যদি হয় তাহলে আমরা প্রিন্ট করবো আই কে, তাই না? হুম কোড- এখন এইটাকে তোমার তারা কিভাবে সলভ করছে দেখি। ওকে, তারা আমাদের ইফের লজিকটা, এই যে ইফের লজিকটা ইউজ করছে, আবার তারা রেঞ্জের লজিকটা ইউজ করছে। ওকে নাইস, তারা প্রিটি মাচ সেম কাজই করছে। ওকে, এইখানে একটা কাজ করছে, সেটা কি? ওরা জাস্ট প্রিন্ট করে নাই, যেমন আমরা জাস্ট এখানে প্রিন্ট দিয়েছিলাম প্রিন্ট আই, তাই না? হ্যাঁ ওরা আরো হাবিজাবি কাজ করছে, কারণ কি হয়তোবা কন্ডিশন আরো কিছু দিছিল, ওই যে the number obtained should be printed in a comma separated sequence of a single line। এই যে তারা বলতেছে যে আমার নাম্বার গুলো ওই যে নর্মালি প্রিন্ট দিয়ে করবা না, একটা কমা সেপারেটেড সিকোয়েন্স ইউজ করবা, মানে সিঙ্গেল লাইন, মানে তুমি একটা এমন কিছু একটা চাচ্ছ যারা কমা সেপারেটেড হবে, দিয়ে হবে যেমন 7, 14, আর লাস্টে জানে একবার প্রিন্ট এই জিনিসটাকে লিস্ট বলো, এই লিস্ট করলে এক লাইনে প্রিন্টটা হয়ে যাবে, তার এটা চাচ্ছে। তো এটার জন্য তারা কি তোমাকে একটা স্ট্রিং বানাইতে হবে না তোমার সব নাম্বারগুলো দিয়ে? হুম তাহলে দেখো তারা একটা এমটি স্ট্রিং বানাচ্ছে, যে এমটি স্ট্রিং মানে কি? যে স্ট্রিংটার এমটি, তাই না? হ্যাঁ এবার এমটি স্ট্রিং এর সাথে কনক্যাটেনেশন করতেছে কি? প্রত্যেকবার যে নাম্বারটা স্যাটিসফাই হচ্ছে তাকে, তাই না? হুম যখন এটা করতেছে তারপর কি, যে তোমার পরের নেক্সট নাম্বারের জন্য এই যে রেজাল্টের সাথে তোমার এই স্ট্রিং এর মাঝখানে একটা কমা সেপারেট করতেছে না, মানে পুরো লুপটা যখন রান হবে তার মানে কি হবে? 7 কমা, মানে এই দেখো একটা স্ট্রিং কিন্তু এটা 7, 14, এই যে হাবিজাবি হাবিজাবি পুরো একটা স্ট্রিং হয়েছে না? হ্যাঁ এবার যখন তুমি প্রিন্ট করবা তাহলে কি তুমি এরকম একটা স্ট্রিং পাবা না? হুম বুঝতে পারছো? মানে এই আকামটা করছে খালি মাত্র ওই যে তোমার এই একটা কন্ডিশনের জন্য। নর্মালি যদি আমরা শুধুমাত্র প্রিন্ট করতাম তাহলে জাস্ট এই নাম্বারগুলো প্রিন্ট হইতে ভাবে যে প্রথমে 7, পরে 14, পরে 21, বাট তারা এটা চাচ্ছে না। তারা চাচ্ছে যে নাম্বার অফ টেন শুড বি প্রিন্টেড ইন এ কমা সেপারেট সিকোয়েন্স ইন এ সিঙ্গেল লাইন। যেহেতু সিঙ্গেল লাইন বলছে তার মানে আমার সব নাম্বারগুলোকে এক জায়গায় কালেক্ট করতে হবে না? হুম ওকে, সেটাই করছে ওরা আর কি, যে একটা স্ট্রিং বানাচ্ছে, স্ট্রিং বানিয়ে, মানে স্ট্রিং বানানোর লজিকটা কি আমি তোমাকে একটু বলি। যেমন ধরো তুমি একটা স্ট্রিং বানাও, যেমন ধরো যেমন একটা এমটি স্ট্রিং নাও। ওকে, সাপোজ ধরো আমি এটাকে বলতেছি রেজাল্ট, মানে আমার ফাইনাল রেজাল্ট এটা কি, একটা এমটি স্ট্রিং। ওকে, এখন তুমি কি জানো যে এই রেজাল্টের সাথে, মানে এই রেজাল্ট প্লাস আমি ধরো এসটিআর, কোন একটা নাম্বারকে এসটিআর করি যেমন 7, তাহলে বলো তো আমার আনসার কি হবে? অনুমান করো তো এটার আনসার কি হবে? রেজাল্ট একটা স্ট্রিং, এই স্ট্রিং এর সাথে আমি হ্যাঁ কনক্যাটেনেট করতেছি, মানে জোড়া লাগাচ্ছি 5 কে, তার মানে কি একটা 5 এর স্ট্রিং হবে না? হ্যাঁ পরে এটার সাথে যদি আমি আবার একটা স্ট্রিং কে জোড়া লাগাই str10, এটা কত হবে? 510 না? হ্যাঁ বাট এই কাজটা করার আগে যদি আমি এটার সাথে আর একটা জোড়া লাগানোর আগে
যদি একটা এমটি কমা দিয়ে নিতাম, তাহলে 5,10 হয়েছে, দেখছো? হ্যাঁ। তাহলে তারা এই লজিকটা মানে এই জিনিসটাই ওইখানে ইমপ্লিমেন্ট করছে। কারণ ফাইনালি যখন তুমি হুম, এটা রেজাল্টের মধ্যে সবকিছু দিয়ে দাও, মানে রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্টের আগে কাহিনী আনতেন, পরে যখন রেজাল্টটা প্রিন্ট করবা রেজাল্ট, তখন দেখবা এটাকে যেভাবে দেখবা কমা সেপারেটেড দেখবা, বুঝতে পারছো? কারণ প্রিন্ট কি করে ওই হ্যাঁ, উম, ওই ডাবল কোটেশন গুলো উঠে ফেলে, মানে দেখাবে যে এটা নাম্বার জেনারেট হচ্ছে, বাট টু বি অনেস্ট নাম্বার না, এটা একটা স্ট্রিং জেনারেট করতেছে, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, তারা হ্যাঁ। কন্ডিশনটা দেওয়াতে আমরা এরকম আকামটা করছি, বুঝতে পারছো? ওই যে এই যে আউটপুটটা দিয়ে দিছে, উচিত ছিল আমাদের আউটপুটটা দেখা, বুঝতে পারছো? এই জন্যই তারা দেখো হুম, প্রত্যেকবার রেজাল্ট করার পর এই যে একটা করে কমা সেপারেটেড করে রেজাল্টের সাথে তোমার বর্তমান নাম্বারটাকে জোড়া লাগাচ্ছে প্রত্যেকবার, বুঝতে পারছো? হুম, হুম। ওকে, নাইস। তো এই গেল আমাদের পিডিএফ এর উইক 4, যেটা কিনা প্রিটি মাচ আমার কাছে মনে হয়েছে এখন আপ আনটিল যতগুলো কোড করছি প্রিটি মাচ ইজি, জাস্ট বেসিক ছিল। মানে তুমি যদি লুপের, তারপর ফর লুপ, ইফ এন্ড এলস, কন্ট্রোল ফ্লো, এগুলো যদি বুঝো, আমার মনে হয় না তোমার মিড দিয়ে কোনো ঝামেলা হবে। মানে মিডটা আমি জানি না কত পর্যন্ত, তোমার কি 4 পর্যন্ত নাকি আরো আছে? 6 পর্যন্ত। তাহলে বাকিগুলো আজকে দিয়ে দিতা, যদিও আজকে আমার টাইম নেই, বাট দিয়ে রাখতাম। 6